হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি হায়ার ম্যাথ অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতির ওয়ান শট সিকিউর দ্বিতীয় পার্ট। আচ্ছা, প্রথম প্রশ্নটার দিকে একটু আমরা লক্ষ্য করি। দিনাজপুর বোর্ড 2024 সাল কি বলছে এখানে লক্ষ্য করো। আমাদের একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তারা দিয়ে দিছে, ডি, ই আর এফ। এখন বলছে ক, ডি ও ই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো, 2 মার্কের জন্য। দেখো, এটাই কিন্তু সব থেকে কমন টাইপের প্রশ্ন, আর আমরা সলভ করতে সব থেকে বেশি অভ্যস্ত, তাই না? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, যেমন এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 5,9। আর ই বিন্দুর স্থানাঙ্ক কত, ই বিন্দুর স্থানাঙ্ক হলো -6,-7। তাহলে এই দুইটা বিন্দুগামী একটা সরল রেখা, মনে করি এই যে ডি সরল রেখার ঢাল কত হবে বলতে পারো? ডি সরল রেখার, আচ্ছা এটা তো একার হয়ে গেল, ডিই সরল রেখার ঢাল সমান সমান, আমরা জানি উপরে কি কোটির পরিবর্তন মানে y2 - y1, y2 - y1, আর নিচে x2 - x1। এরপরে তোমরা y2 y1 এর জায়গায় মানগুলো বসাও। মনে করো এইটা হলো গিয়ে y2 আর এইটা হলো y1, তাহলে -7 - 9। আবার x2 কোনটা, -6 হলো x2, এই যে x2 - x1 মানে 5। এখন সিম্পলি তোমরা একটু ক্যালকুলেশন করো, কত হয়, -16। আর এখানে কত হয়, -11। তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে। আমার ফাইনাল অ্যান্সারটা তাহলে থাকবে 16/11। এইটা হবে আমার এই সরল রেখার ঢাল। আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন নেই। এরপরে খ নাম্বারটার দিকে একটু লক্ষ্য করি। খতে আমাদের কি বলা হয়েছে, খ, পি এক্স ওয়াই বিন্দু হতে, দেখো পি এক্স ওয়াই বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং ই বিন্দুর দূরত্ব সমান হলে, তার মানে পি একটা, দেখো পি একটা বিন্দু, পি এক্স ওয়াই এর যে স্থানাঙ্ক সেটা কিন্তু আমাদের জানা না, জাস্ট পি মনে করো এইটা হলো কি আমাদের পি বিন্দু, ঠিক আছে? এখন এই বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব, আচ্ছা এক্স অক্ষ কেমন হয় সাধারণত আমরা জানি, এই যে এটা মনে করো এক্স অক্ষ, তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব সেটা কতটুকু হবে, সেটা কিন্তু এই যে এতটুকু, এই যে, তাই না? এই দূরত্বটা এবং ই বিন্দুর দূরত্ব, পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এবং পি বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব, মনে করো ই বিন্দুটা হলো এইখানে, ঠিক আছে? তাহলে এই ই বিন্দু পর্যন্ত দূরত্ব কতটুকু, এতটুকু না? তারা বলছে যে এই দুইটা দূরত্ব পরস্পরের কি হবে, সমান হবে। বুঝতে পারছো? এইটা হলো আমাদের ই বিন্দু, এইটা হলো আমাদের পি বিন্দু, এইটা হলো আমাদের এক্স অক্ষ। তাহলে এই পি বিন্দু থেকে এক্স অক্ষের যে দূরত্ব এবং ই বিন্দুর দূরত্ব মানে পি বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব, এই দুইটা দূরত্ব কি হবে, পরস্পরের সমান হবে। তাহলে এখন আমরা এই পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বের করব, আবার পি বিন্দু থেকে ই বিন্দুর দূরত্বটাও বের করব। আমরা জানি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র, তাই না? ওইটার মাধ্যমে করব। তাহলে আমি বলতে পারি প্রথমে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্বটা নির্ণয় করি। এখানে একটা টেকনিক আমি তোমাদেরকে শিখাই দিই, অলওয়েজ মনে রাখবা, যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হইল তার কোটির সমান, ঠিক আছে? এটা একটু নোট করো, লিখে ফেলাও। মনে করো পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে, এটা খুবই ইম্পর্টেন্ট, বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব, এক্স অক্ষের দূরত্ব ইকুয়ালস টু কোটির মডুলাস। মানে এই কোটির জায়গায় যদি এরকম থাকতো যে -2, -3, তাহলে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হতো -3, কিন্তু হইতো না, কারণ এখানে মডুলাস দেওয়া, হয়তো 3 একক, ঠিক আছে? আবার আমি যদি বলি এই বিন্দু থেকেই ওয়াই অক্ষের দূরত্ব কতটুকু হবে, ওয়াই অক্ষের দূরত্ব হবে মডুলাস অফ এক্স, তার মানে 2 একক। বুঝতে পারছো? এই যে জেনারেল নলেজটা, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি সম্ভবত আমার ক্লাসে এটা দিতে ভুলে গেছি, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি তোমাদের কাছে, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একদম নোট করতে হবে আমাদের। তোমরা সবাই নিজেদের যে খাতা আছে সেই খাতা এটা তুলে ফেলাও, এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই অঙ্কে ফেরত আসি। এখানে কি বলছে তারা, পি বিন্দু থেকে, তাহলে বলো তো এক্স অক্ষের দূরত্ব কতটুকু হবে? এক্স অক্ষের দূরত্ব হবে কোটির সমান মানে ওয়াই, তাহলে বাম পাশে যে ওয়াই, ঠিক আছে? পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। আবার পি বিন্দু থেকে ই বিন্দুর দূরত্ব কত, দেখো তো ই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিন্তু জানি -6, -7। তাহলে ওই যে সূত্রটা আছে সেই সূত্রের মাধ্যমে আমরা এখন বের করি। সূত্র কি, x2 - x1 হোল স্কোয়ার, তাই না? x2 এর ভ্যালু কত, x2 মনে করো -6, আর x1 হলো গিয়া x, ঠিক আছে? তাহলে x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার।
আশা করি এই লাইনে তোমাদের কারো সমস্যা নেই। দেখো এইখানে যেহেতু বর্গমূল আছে, তাহলে আমরা উভয় পক্ষকে এখন বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলে ওয়াই হয়ে যাবে ওয়াই স্কোয়ার সমান সমান, আর এখানে যে রুট ওভারটা ছিল সেটা উঠা যাবে। ঠিক আছে, তাহলে ভিতরে কি থাকবে, এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি, মানে দেখো অনেকটা এরকম, মাইনাস টু এর মান কত, এ হলো গিয়া মাইনাস সিক্স, টু এ, আর বি এর মান কত, বি হলো গিয়া এক্স। তাহলে মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হবে, আর 6 দুগুণে 12, তাহলে একসাথে লিখে ফেলাতে পারি প্লাস 12x। ঠিক আছে, প্লাস 12x, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, যোগ মাইনাস 7 এর স্কোয়ার হলো গিয়ে 49, এ স্কোয়ার মাইনাস টু এ বি। এইখানেও আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 7 দুগুণে 14, টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো উভয় পাশে, এখানে ওয়াই স্কোয়ার এখানেও ওয়াই স্কোয়ার, তাহলে এটা কিন্তু কাটাকাটি চলে যায়। তাহলে বাকি যেগুলো থাকে সেগুলোকে আমরা জাস্ট ডান পাশে সবাইকে আমি একসাথে লিখে ফেলাই। ঠিক আছে, কারণ বাম পাশে এখন আছে শুধুমাত্র একটা শূন্য। এখানে কি প্রথমে এক্স স্কোয়ার লিখি, এক্স স্কোয়ার প্লাস 12x, এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 14y, এখন 49 আর 36 যোগ করো তো কত হয়, 50 আর 35 কত, 85, তাই না? তাহলে 85। দেখো তো এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলছে কিনা তারা, এই যে ক্ষতে লক্ষ্য করো, এই যে দেওয়া আছে, তা আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেছে। তাহলে লিখবা যে প্রুফড, প্রমাণিত। আশা করি এইটাতেও কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এবারে গ নাম্বারটা দেখো, গ নাম্বারে কি বলছে, ডিইএফ ত্রিভুজের যেই অংশ এক্স অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল, তার মানে একটা ত্রিভুজ উৎপন্ন করবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। কে, ডিএফ ত্রিভুজের যে অংশ। তাহলে আমাদের প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকা লাগবে, আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখন দেখো তো ডি বিন্দুটা কোথায় বসবে, ডি বিন্দুর স্থানাঙ্ক হলো গিয়ে 5,9, তাহলে ওটা আনুমানিক, এই মনে করো 5 একক, এই হলো গিয়ে 9 একক, আনুমানিক এইখানে থাকবে ডি বিন্দুটা, লিখে ফেলাই ডি বিন্দু। তারপরে ই বিন্দুটা কোথায় হবে দেখো তো, -6, -7, তার মানে এখানে -6, -7, তাহলে আনুমানিকভাবে এইখানে হবে, এটা হলো কি ই। আর এফ যেটা সেটা কত, 15, -7, ও মাই গড, তাহলে এই বরাবর আরো অনেক যাবে। ঠিক আছে, 15 মানে তো এইখানে হবে 15 আর -7, তার মানে এই বরাবর হবে, ই এর বরাবরই হবে, কারণ এটা এখানেও কিন্তু কোটির মান -7 ছিল, দেখো -6, -7। যাক, তাহলে এখন এই ত্রিভুজটা যদি আমরা ফর্ম করি ভাই, তাহলে কেমন হয়। আচ্ছা দেখো এখানে ত্রিভুজটা আসলে আমরা ফর্ম করি সাদা আইসের মাধ্যমে করি, এই ডি ই বিন্দু যুক্ত করলাম, ই এফ বিন্দু যুক্ত করলাম, আবার ডি এফ বিন্দু যুক্ত করলাম। ঠিক আছে, খুব সুন্দর দেখতে একটা ত্রিভুজ আমরা পাইয়ে গেলাম। এখন বলো আমাদের এই ত্রিভুজের একটা অংশ কি করছে, এক্স অক্ষের সাথে ত্রিভুজ উৎপন্ন করছে, বুঝছো? এক্স অক্ষের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করে, এক্স অক্ষ কোনটা, এটা কিন্তু আমাদের এক্স অক্ষ, তাই না? আর এইটা হলো আমাদের ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করছে। দেখো এই ত্রিভুজের এক্স অক্ষের সাথে কোন ত্রিভুজ উৎপন্ন করছে বলে তুমি মনে করো, এই যে নিচে যেটা দেখো তো, এই যে এক্স অক্ষ, এই লক্ষ্য করো, এই যেটা আমাদের এক্স অক্ষ। এখন তুমি যদি নিচে তাকাও তাহলে এটাকে একটা ত্রিভুজ বলো, এখানে কিন্তু আমরা 4টা বাহু দেখতে পাইতেছি না, এইটা তাহলে আমাদের হবে না। এই ত্রিভুজের কোন অংশ, আমার এই যে এই অংশটা দেখছো, এই অংশটা কিন্তু এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করতেছে, তাই না বলো? তাহলে এই ত্রিভুজটার আমাদের ক্ষেত্রফল তারা আসলে নির্ণয় করতে বলছে। তোমরা কি পারবা নির্ণয় করতে? আমি এটার মার্কিং করে দিই ত্রিভুজটা, এই হলো আমাদের সেই ত্রিভুজ। ঠিক আছে, মনে করো ফিল আপ করে ফেলাইলাম খুব সুন্দর করে। এই পর্যন্ত ক্লিয়ার তোমাদের? বলো এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তার আগে আমার যেটা বুঝতে হবে, দেখো খুব সহজে যদি নির্ণয় করতে চাও, তোমার 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকা লাগবে। দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি, বাট এই যে এই বিন্দুটা, আবার এই বিন্দুটা, এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক কি আমরা অলরেডি জানি বলো? আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না। তার আগে একটা কাজ করি, এই দুইটা বিন্দুর আমরা নাম দেই দুইটা। ঠিক আছে, মনে করো এইখানে নাম দিলাম এ, আর এই বিন্দুটার আমরা নামকরণ করলাম বি। তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি নির্ণয় করতে চাও, তোমার আগে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি? আবার সেই স্থানাঙ্ক যদি তুমি নির্ণয় করতে চাও, আমি এটা বুঝছি যেহেতু এই দুইটা বিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে এই বিন্দুগুলোর
কোটির মান কিন্তু শূন্য হবে। দেখো কোটির মানটা কত হবে, কোটির মানটা হবে শূন্য, কিন্তু ভুজের মান কিন্তু আমরা এখনো জানি না। তাহলে আমার তো ভুজের মানটা বের করতে হবে, তাই না? তুমি যদি সেই জিনিসটা বের করতে চাও তাহলে তোমার এই ডিই রেখার সমীকরণ নির্ণয় করতে হবে আর ডিএফ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। প্রশ্ন আসতে পারে ভাইয়া ইএফ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে না? না, ইএফ রেখার সমীকরণ নির্ণয় করতে হবে না। তাহলে নেক্সট প্রশ্ন, ভাইয়া কেন ডিই রেখার সমীকরণ নির্ণয় করব? আরে পাগল, ডিই রেখার সমীকরণ যদি তুমি নির্ণয় করো, এই যে এ বিন্দুটাকে এই যে এই ডিই রেখার উপরে অবস্থিত না, তাহলে এই বিন্দুটা তো এই ডিই রেখার সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে তুমি ওই সমীকরণে যদি কোটির মান শূন্য বসাও তাহলে অটোমেটিক্যালি ভুজের মানটা বের হয়ে যাবে। এই জন্য আমরা ডিই রেখার সমীকরণ নির্ণয় করব। সেম রিজনে আমরা ডিএফ রেখার সমীকরণ নির্ণয় করব, তারপরে বি বিন্দুর ভুজের মানটা বের করব। কিন্তু ইএফ রেখার সমীকরণ তো আমাদের নির্ণয় করতে হবে না। যদি বলতো যে এই ত্রিভুজের যেই অংশ এক্স অক্ষের সাথে একটা চতুর্ভুজ উৎপন্ন করে সেইটার ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমার কি করা লাগতো? তখন কিন্তু দেখো এই দুইটা বিন্দু আমার তখনও নির্ণয় করা লাগতো। পাশাপাশি দেখো এই অংশটা মানে এই বিন্দুর, আচ্ছা এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের প্রশ্নে বইলেই দিছে, তাহলে সেমই হইতো, বুঝছো? সেমই। যাই হোক, এখন আমাদের প্রশ্নে যেটা করতে দিচ্ছে আমরা সেটা করি। প্রথমেই কি করব, ডিই রেখার সমীকরণ নির্ণয় করি। ডিই রেখার সমীকরণ সেটা কিভাবে করবা? এই ডি বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, ই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো, তাহলে সেগুলা এক্স মাইনাস এক্স ওয়ান, আমি প্রথমে সূত্রটা লিখি, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন তুমি সিম্পলি জাস্ট মানগুলা বসাবা ভাই, ঠিক আছে? কঠিন কিছুই না। এক্স এর জায়গায় আবার কোনো কিছুর মান বসাতে যাইও না। এক্স ওয়ানের জায়গায় দেখো, মনে করো ডি বিন্দুর স্থানাঙ্ক কত, এক্স ওয়ান 5, তাহলে এক্স ওয়ান মাইনাস আর এক্স টু হলো গিয়া মাইনাস 6, তার মানে প্লাস 6, এক্স ওয়ান আচ্ছা ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, ওয়াই ওয়ান হলো গিয়ে 9, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হলো গিয়ে মাইনাস 7, তার মানে প্লাস 7। এতটুকু ক্লিয়ার। এর পরবর্তী লাইনে খেয়াল করো, 5 আর 6 যোগ করলে কত হয় 11, আর 9 আর 7 যোগ করলে কত হয় 16, ওয়াই মাইনাস 9। সিম্পল একটা ক্যালকুলেশন ছাড়া এখন আর কিছুই বাকি নাই, ঠিক আছে? তো ক্যালকুলেশনটা করে ফেলাই আমরা, 16x মাইনাস 5 গুণ করলে 80 সমান সমান 11y মাইনাস 9 11 99। সব কিছুকে এক পাশে আনি, তাহলে কত হয় 16x মাইনাস 11y, 80 সাথে 99 থেকে 80 বিয়োগ করলে কত হয় 19 প্লাস 19 ইকুয়ালস টু 0। আশা করি এইখানেও কারো কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমাদের নেক্সট স্টেপটা কি হইতে পারে বলে তোমরা মনে করো, বলো? আমরা যেহেতু ডিই রেখার সরল রেখার সমীকরণটা নির্ণয় করলাম, এর পরবর্তীতে আমাদের অবশ্যই ডিএফ রেখার সমীকরণটা নির্ণয় করতে হবে, তাই না? দেখি এটার একটু ছোট করতে পারি কিনা, কারণ এত জায়গা তো নাই এখানে আমাদের। এটা ছোট করে ফেলাইলাম, আশা করি তোমরা সবাই লেখা ফেলাইছো অলরেডি, এটা আসলে সবাই পারো। এরপরে ডিএফ রেখার সমীকরণটা আমরা এখন নির্ণয় করব, করি তাইলে। এই যে মনে করো ডিএফ সূত্র এখন আর আমি লিখলাম না, ডাইরেক্ট মান বসাই, ঠিক আছে? ডি এক্স ওয়ানের জায়গায় এক্স, দেখো প্রথমে তো এক্স মাইনাস এক্স ওয়ান কত 5, এক্স ওয়ান মাইনাস এক্স টুর মান হলো 15 সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, ঠিক আছে? আমি জাস্ট মান বসেছি, আর কিছুই করি নেই। 5 থেকে 15 বিয়োগ করলে -10, -10-এর সাথে y মাইনাস 10 যদি তুমি গুণ করো তাহলে -10y প্লাস 9 10 90 সমান সমান, এদিকে আবার 9 আর 7 যোগ করলে 16, তার মানে 16x মাইনাস 5 16 80। তাহলে সব কিছু তুমি এক পাশে নেই, এই -10y কে সমান চিহ্নের অন্য পাশে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে +10y, আবার +90 ওই পাশে চলে যাবে, তাহলে হবে -90, তাহলে -170 -170 ইকুয়ালস টু 0। এই হলো আমাদের ডিএফ সরল রেখার সমীকরণ। আশা করি এইখানেও তোমাদের কারো সমস্যা নেই। তাহলে এখন নেক্সট স্টেপ কি বলতে পারো? এখন আমরা এই বিন্দুগুলোকে স্থাপন করে পাই, লিখবা যে এ বিন্দুকে, যেহেতু এ বিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত অর্থাৎ উক্ত বিন্দুর কোটির মান 0, এবং যেহেতু এ বিন্দু ডিই রেখার উপরে অবস্থিত অর্থাৎ উক্ত বিন্দু দ্বারা সরল রেখার সমীকরণটি সিদ্ধ হবে। এত কথা না লিখতে চাইলে ডিরেক্টলি লিখবা যে এ বিন্দুকে ডি রেখার সমীকরণ দ্বারা সিদ্ধ করে পাই, ঠিক আছে?
তবে এই কথাটা অবশ্যই লিখবা যেখানে কোটির মান শূন্য, এটা লেখাই লাগবে। তাহলে এখন আমরা এই যে 16x, আচ্ছা দাঁড়াও এটা একটু মুছে ফেলি, 16x তাই না, আমি কি করব, আমি এই যে 11y আছে না, এই y এর জায়গায় কত বসাবো, যেহেতু এ বিন্দুর কোটির মান শূন্য এজন্য আমি y এর জায়গায় 0 বসাবো। তাহলে 16x মাইনাস 11 ইন্টু 0 প্লাস 19 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটা কিন্তু শূন্য হয়ে গেল। তাহলে 16x ইকুয়ালস টু কত হইলো, মাইনাস 19। তাহলে x সমান সমান কত হইলো, মাইনাস 19 ডিভাইডেড বাই 16। এলো আমার 6x এর ভ্যালু। অর্থাৎ এই যে এ বিন্দুর কিন্তু আমি ভুজ পাইয়ে গেলাম কত, মাইনাস 19 ডিভাইডেড বাই 16, আর কোটি তো শূন্য, এটা আগেই বের করা ছিল। এখন এই সেম জিনিস যদি আমরা বি না কি নাম দিস, তোমরা নিজের একটু করো তো এটা, তারপর আমার সাথে মিলাও। সবসময় অঙ্ক নিজে আগে চেষ্টা করবা, তারপর আমার সাথে মিলাবা। বি বিন্দু, আচ্ছা এখানেও আমরা সেম কাজটাই করব। 16x, দেখো এটা কিন্তু শূন্য হয়ে যাবে তুমি যদি y এর ভ্যালু শূন্য বসাও। তাহলে 16x ইকুয়ালস টু 170, অতএব x ইকুয়ালস টু 170 ডিভাইডেড বাই 16। তাহলে এখানে আমি ভুজের মানটা পেয়ে গেলাম বি বিন্দু। ঠিক আছে, লেখাটা কি লিখবা, যে যেহেতু বি বিন্দু x অক্ষের উপর অবস্থিত, এর কোটির মান শূন্য, তারপর ডিরেক্টলি এই সমীকরণে এই জিনিসটা বসাইলেই হবে, যুক্ত সমীকরণ দ্বারা সিদ্ধ করে পাই। তাহলে দেখো তো বি বিন্দুর ভুজের মান কত, 170 ডিভাইডেড বাই 16 তাই না, 170 ডিভাইডেড বাই 16, আর কোটির মান তো শূন্য। এখন আমরা এই যে ত্রিভুজটা আমরা পাইলাম তাই না, এই ত্রিভুজের প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক জানি, ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 5,9। এখন আমরা এর ক্ষেত্রফলটা খুব সহজে বের করতে পারবো। সেই সূত্রটা এখন আমরা বসাই দিই। ঠিক আছে, ক্ষেত্রফলের যে সূত্র, হাফ, প্রথমেই আমাদের কিন্তু ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরতে হবে। তাহলে বি, তারপরে ডি, তারপরে এ। যদিও আসলে ত্রিভুজের ক্ষেত্রে এই লেখাটা সবসময় লিখবা, বাট ত্রিভুজের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক খুব একটা ম্যাটার করে না, মানে তোমার রেজাল্ট ঠিক আসবে। বাট তারপরও আমরা মিনিমাম অনুসারে করব। প্রথমে বিবিন্দু নাও, তাহলে এক্স এর মান কত, 170 ডিভাইডেড বাই 16, আর কোটির মান 0। তারপরে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, ভুজের মান কত, 5, কোটির মান 9। তারপরে এ বিন্দুর কত, মাইনাস 19 ডিভাইডেড বাই 16, আর নিচে 0। আর তারপর প্রথমটা আরেকবার লিখতে হবে তোমার, 170 ডিভাইডেড বাই 16, নিচে 0। শোনো, এগুলো ক্যালকুলেশন, যেহেতু এখানে আমার ভুল হইলেও হইতে পারে, সো তোমরা নিজেরা একটু গাইডের সাথে মিলাই নেবা। এটার সাথে 9 যদি তুমি গুণ করো, দেখো এগুলো কিন্তু সব শূন্য হবে। এই গুণফলটা কত হয় দেখো তো, আমি ক্যালকুলেটর আমার কাছে আছে, আমি ক্যালকুলেটর ব্যবহার করতেছি। 170 ইন্টু 9 ডিভাইডেড বাই 16, আমার কাছে আসছে 765 ডিভাইডেড বাই 8। এখন সেখান থেকে বিয়োগ করবো, আমি আশা করি তোমরা সবাই নিয়ম পারো। বিয়োগ যদি করি তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে সিম্পলি। আচ্ছা, 9 এর সঙ্গে 19 গুণ করলে কত হয়, 9 ইন্টু 19 ডিভাইডেড বাই 16, 171 বাই 16 আসছে আমার, 171 ডিভাইডেড বাই 16। ঠিক আছে, এখন এইটার সাথে মনে করো এই দুটো আমরা যোগ করব সিম্পলি, 765 ডিভাইডেড বাই 8 যোগ করলে আমার মান আসে 1701 ডিভাইডেড বাই 16। ওইটার সাথে আবার যদি আমি হাফ গুণ করি ইন্টু 0.5, তাহলে আমার আসে 1701 ডিভাইডেড বাই 32, 1701 ডিভাইডেড বাই 32। এত কি হবে, এত বর্গ একক। এই কথাটা অবশ্যই লিখবা, বুঝছো? তাহলে আমার অ্যান্সার হবে 1701 ডিভাইডেড বাই 32। আচ্ছা, তাহলে এই সৃজনশীলটা কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। আমরা পরবর্তী সৃজনশীলে যাই। প্রশ্ন নাম্বার 5 কি বলছে, কুমিল্লা বোর্ড 2024। এটা খুবই সহজ একটা প্রশ্ন। একটা সরলরেখার সমীকরণ কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে তারা। দেখো এই যে সেই সরলরেখার সমীকরণ, 3x + 4y = 12। এই সরলরেখাটি এক্স অক্ষকে, আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব এই সৃজনশীলটা একটু ভালোভাবে দেখতে। এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। সি সমান, আচ্ছা সি একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে, ডি আর একটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া। প্রথম প্রশ্ন, এ ও বি বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, এটা 2 মার্কের জন্য এই প্রশ্ন দিয়ে দিয়েছে, এ ও বি বিন্দুর স্থানাঙ্ক। সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি খেয়াল করো, এই টাইপের প্রশ্ন কিন্তু কমন। 3x + 4y
ইকুয়ালস টু 12। এরকম যদি থাকে আমরা একটা কাজ করব, সেটা হলো 12 দ্বারা ভাগ করব উভয় পক্ষকে। ঠিক আছে, উভয় পক্ষকে 12 দ্বারা ভাগ করো তো। তাহলে এই পাশে থাকবে কি এক্স ডিভাইডেড বাই 3 4 12 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটাই তো। এখন আসলে তোমাদের এই জিনিসটা তোমাদের লেভেলে 9 10 লেভেলে এই জিনিসটা আমি ব্যবহার করতে পারবো কিনা আমি বুঝতেছি না। দেখো তোমরা ম্যানুয়াল নিয়মেই করো, তাহলে একটা কাজ করি, আমরা ম্যানুয়াল নিয়মে করি। ম্যানুয়াল নিয়মে কিভাবে করে এই অঙ্কটা জানো, যে এক্স অক্ষকে এ বিন্দুতে যেহেতু ছেদ করছে, তাহলে এ বিন্দুর কোটির মানটা শূন্য হবে। তাহলে তুমি কোটির মান শূন্য বসাও, 3x প্লাস এই কোটির মান শূন্য বসালে এই 4y কিন্তু শূন্য হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আর লেখা লাগে, তাও লিখলাম, এই যে 4y এর জায়গায় শূন্য লিখলাম 12। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আসলো 4। অর্থাৎ এই যে এ বিন্দুর ভুজের মান আমরা বের করলাম 4, আর কোটির মান তো শূন্য, যেহেতু এক্স অক্ষকে ছেদ করে। আবার এই যে বি বিন্দু, দেখো বি বিন্দু কি ওয়াই অক্ষকে ছেদ করছে। আমরা জানি যে ওয়াই অক্ষের উপর যত বিন্দু আছে সবার ভুজের মানটা শূন্য, মানে সবার কি এক্স এর ভ্যালু হয়ে যাবে শূন্য। তাহলে সেটাই আমরা করবো, যে সমীকরণটা আমাদের দেওয়া সরল রেখার, সেখানে এক্স এর জায়গায় শূন্য বসাবা, তাহলে কিন্তু 3x শূন্য হয়ে যাবে, আর 4y ইকুয়ালস টু 12। তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালু হবে 3। তার মানে এই যে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? অবশ্যই 0, মানে এক্স এর ভ্যালু যেহেতু 0 0,3। আশা করি এটা বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা নেই। এটাকে অন্য নিয়মেও করা যায়, সেটা হলো যে এইভাবে তোমরা যদি এইভাবে প্রকাশ করো যে এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু 1। খেয়াল করো আমার এক্স অক্ষকে এখানে কোটির মান কত হয়েছে, দেখো মানে 4 আসছে না। তাহলে আমাদের এ বিন্দু 4,0, আরেকটা বিন্দু হলো গিয়ে 3,0। তার আগে আমি লিখতেছি, তারপর তোমাদের বুঝাইতেছি। এক্স অক্ষের নিচে কত ছিল? 4। অর্থাৎ এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর ভুজের মান 4 আর কোটির মান 0, এই জন্য 4,0। আবার খেয়াল করো ওয়াই এর নিচে কত? 3 না? তাহলে ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে মানে সেটার স্থানাঙ্ক কত হবে? সেখানে কোটির মান, দেখো ওয়াই এর মান হবে 3 আর ভুজের মান তো আমাদের জানা কথা 0 হবে। তার মানে এই দাঁড়াও, আমি একটু ভুল বললে ফেলালাম নাকি? ওয়াই অক্ষের উপর সরি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেখানে আমি এখানে ভুল লিখছি, সরি 3,0 তো না 0,3, আমি তো বলি 0,3। খেয়াল করো ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুর ভুজের মান 0, মানে এক্স এর ভ্যালু 0। তাহলে এক্স এর জায়গায় আমি 0 বসাবো, আর কোটির জায়গায় বসাবো গিয়ে এই যে নিচে যেটা থাকবে 3। এখন এই নিয়মটা তোমাদের 9 10 এর স্যাররা আসলে অ্যালাউ করবে কিনা আমার সঠিকভাবে জানা নাই। তোমরা একটু ক্লাস টিচারদের জিজ্ঞাসা করে নেবা যে স্যার আমরা এইভাবে এইটা করতে পারি কিনা। আমার মনে হয় না এটা অ্যালাউ করবে, বুঝছো? তোমরা এই যে ম্যানুয়াল নিয়মেই করবা, সমীকরণটা লিখবা, তারপরে বলবা যে এ বিন্দুর কোটির মান 0, ব্র্যাকেট আবার লেখা দেবা থার্ড ব্র্যাকেট দিয়া, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত। তারপরে সিম্পলি এই যে সিদ্ধ করবা, তোমার স্থানাঙ্ক এই যে মানে বিন্দুগুলোর স্থানাঙ্ক খুব সহজেই বের হয়ে যাবে। বুঝতে পারছো আশা করি। পরবর্তী দেখো খ নাম্বারে কি বলছে তারা? এম এক্স ওয়াই। আচ্ছা, এম একটা বিন্দুটি থেকে সিওডি বিন্দুতে যদি সমদূরবর্তী হয় তাহলে দেখাও যেটা সমান সমান এটা। এই টাইপের আমরা কতগুলো অঙ্ক আজকে করছি। তারপরে আমি লাস্ট এই একটা টাইপ মানে এটা করাই দিতেছি, এর পরেগুলো আমি আর করাই দেবো না এই টাইপের যদি আমি পাই। ঠিক আছে, সিওডি বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়া আছে প্রশ্নে, এই যে সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্কও দেওয়া আছে। তাহলে আমি কি করব, আমি লিখতে পারি কিনা যে এম সি সমান সমান এম ডি, মানে এম ও সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান সমান এম ও ডি বিন্দু মধ্যবর্তী দূরত্ব। তো বলাই তো আছে যে বিন্দু দুটির সাথে সমদূরবর্তী। আচ্ছা, তাহলে এম সি এটার মান কত আসবে? রুট ওভার সূত্রের মাধ্যমে দেখাও, ওই যে x2 - x1 হোল স্কোয়ার। তাহলে x প্লাস 3 x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। আমি জাস্ট সূত্রে মানগুলো বসাইছি ভাই, কঠিন কিচ্ছু না। তারপর এইখানেও সেম টু সেম এম ও ডি, তাই না? এম এর স্থানাঙ্ক কত? এই যে এক্স ওয়াই, আর ডি এর স্থানাঙ্ক কত? 4,-5। তাহলে x2 - x1 মনে করো x - 4, x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 তাহলে y প্লাস 5 হোল স্কোয়ার। আশা করি বুঝছি আমরা। এবার কি করবো, উভয় পক্ষকে বর্গ করে পাই, বর্গ করলে এই রুট ওভারটা উঠে যাবে, ভিতরে থাকবে আমি সূত্রে নিলাম a² + 2ab + b² যোগ
আবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এই পাশে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যোগ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর দেখো তো এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, আরও কিছু কাটা যায়? আমার চোখে আপাতত কিছু বাঁচতেছে না। তাহলে আমরা যেগুলো বাকি আছে সেগুলোকে সব কিছুটা মনে করো বাম পাশে আনি। এই যে 6x আগে থেকে আছে, আর এই পাশে কি আছে -8x, তাহলে এই পাশে আসলে কিন্তু 8 আর 6 যোগ করলে কত 14, মানে 14x হয়ে যাবে। আবার দেখো এখানে আছে +8y, এখানেও আছে +10y, এটা এই পাশে আসলে হবে -10y, তার মানে -2y। বুঝলাম। এখন বাকি থাকে সংখ্যাগুলা, 16 আর 25 যোগ করলে কত হয় 41। আচ্ছা দাঁড়াও, এই 16 আর 16 কাটাকাটি যায়, এটা কাটতে ফেলাই আগে। আর এখানে আছে কত +25, আর এখানে বাকি আছে 9, তাহলে 25 এই পাশে আসলে হবে -25, তাহলে 9 থেকে 25 বিয়োগ করলে কত হয় 16 মেবি 9 নাকি -16 -16 = 0। এখন দেখো তো আমার যে প্রমাণটা তারা করতে বলছে সেটা কিন্তু ওয়াই এক পাশে আর বাকি সব কিছু অন্য পাশে, তাহলে আমরা ওইভাবেই করা উচিত ছিল আমাদের। ওয়াই শুধু এক পাশে থাকবে, মনে করো ওয়াইটারে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে 2y সমান সমান এই পাশে তো আগে থেকেই ছিল 14x - 16। দেখো তো 2 14 6 16 সবই কিন্তু জোড় সংখ্যা, তাহলে y সমান সমান 7x - 8। দেখো তো এই জিনিসটা সেখানে বলছে কিনা, হ্যাঁ, তাহলে মানে আমাদের প্রমাণিত হয়ে গেল, দেখাবা যে শুট বা দেখানো হলো। এর পরবর্তী গ নম্বরে কি বলছে তারা, এবিসিডি চতুর্ভুজের যেই অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের কিন্তু এই টাইপের সৃজনশীলই আসবে। আচ্ছা, এই টাইপের এই লাস্ট সৃজনশীলটা আমি তোমাদের করে দিতেছি। প্রথমে কি করতে হবে, আমার অক্ষগুলো আঁকা লাগবে আগে। এই মনে করো আমাদের এক্স অক্ষ, এই হলো আমাদের ওয়াই অক্ষ, ঠিক আছে। আচ্ছা, অক্ষ আঁকলাম, এরপর কি করতে হবে, বিন্দুগুলো স্থাপন করতে হবে। এই এবিসিডি চতুর্ভুজের যে অংশ বলছে এবিসিডি চতুর্ভুজ, তাহলে আমার আগে দেখতে হবে এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি কিনা। দেখো সি আর ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কোশ্চেনে ডিরেক্টলি বলা আছে, সেগুলো আমরা আগে বসাই, ঠিক আছে। সি কোথায়, -3, -4, তাহলে এইটা মনে করো আমাদের সি বিন্দু। আবার ডি বিন্দু কোথায় রে, 4, -5, তাহলে এই বরাবর যাবে 4, এই বরাবর যাবে -5, তাহলে এই আনুমানিক এখানে হবে ডি বিন্দুটা, ঠিক আছে। তারপরে দেখো এ আর বি বিন্দুটাও কিন্তু তুমি কতই বের করে ফেলাইছো। এ বিন্দু কত, এ বিন্দু আচ্ছা গেল কোথায়, এ বিন্দু লিখে 4,0 আর বি বিন্দু লিখে 0,3, এ হলো গিয়ে 4,0, তাহলে এই যে এইখানে 4, এই বরাবর থাকবে 4,0 এ, আর বি বিন্দু কত 0,3, তার মানে 0 মানে কি এক্স অক্ষ বরাবর ডানেও গেলাম না বামেও গেলাম না, 0, আর কোটির মান 3 +3, তার মানে এখানে। দেখলা কত সুন্দর করে আমরা এ ডি সি এটা বি চারটা বিন্দু পাইয়ে গেলাম। হ্যাঁ, খুবই সহজ। এখন এই বিন্দুগুলো আছে, এই বি আর এ বিন্দুর স্থানাঙ্কটা আমি এদিকে লিখে ফেলাই, নাহলে আমি বারবার ভুলে যাব। এটা কত 4,0, তাই না, 4,0, আর বি বিন্দু হলো গিয়ে 0,3। আচ্ছা যাক, এখন আমরা যদি এই বিন্দুগুলোকে সংযুক্ত করি তাহলে কিন্তু একটা চতুর্ভুজের মতো আমরা পাবো, চারটা শীর্ষবিন্দু। আচ্ছা, এই যে সেই চতুর্ভুজ। এখন দেখো তো এই যে চতুর্ভুজটা আমরা এখন আঁকতেছি, এই চতুর্ভুজের একটা অংশ কি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে। যেই অংশটা চতুর্থ, দেখো এইটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। এখন আমি দেখতে পাইতেছি এই চতুর্ভুজের চতুর্থ চতুর্ভাগে যেই যতটুকু অংশ অবস্থান করে সেটা কোন কোন পার্টটা, দেখো তো এইটা না, এই যে এই এতটুকু না, জাস্ট চতুর্থ চতুর্ভাগে। এটা আমরা ড্র করি, এতটুকু আছে শুধুমাত্র চতুর্থ চতুর্ভাগে। তাহলে এখন এই অংশটার আমার ক্ষেত্রফল তারা বের করতে বলছে, সেটা আমরা কিভাবে বের করব বলো। তার জন্য আমার যেই অংশটার খেয়াল করো, আমার তো স্থানাঙ্ক লাগবে, স্থানাঙ্কের মাধ্যমে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আমি তো এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু আমি চারটে স্থানাঙ্কই জানি, তাইলে আমি এটা বসাই দেব আমার অঙ্ক শেষ। না ভাই, তুমি এবিসিডির এই স্থানাঙ্কগুলো যদি বসাও তাহলে যে ক্ষেত্রফলটা বেরোবে সেটা হলো এই পুরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তোমার সেটা চাই নাই, তোমার চাইছে শুধুমাত্র এতটুকু অংশের ক্ষেত্রফল। তাহলে তার জন্য তোমার আগে এই যে চারটা শীর্ষবিন্দু আছে এই ক্ষেত্রটার, সেই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক জানা লাগবে। এর মধ্যে এ বিন্দু ডি বিন্দুর শীর্ষবিন্দু মানে এগুলোর স্থানাঙ্ক তুমি অলরেডি জানো। ইভেন এই বিন্দুটার একটা নামকরণ আমরা এখন করতে চাইতেছি, বুঝছো, নামকরণ মনে করো করলাম, এটা হলো গিয়ে ই বিন্দু,
আর এই যে বিন্দুটা না, এটা মনে করো আমাদের এফ বিন্দু। এখন ই বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি, কারণ এটা হলো কি 0 0 মূল বিন্দু। এখন এফ বিন্দুর স্থানাঙ্কটা শুধুমাত্র আমাদের অজানা, যেটা আমাদের বের করতে হবে। এখন কমন সেন্স অ্যাপ্লাই করো, এই এফ বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত না? আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এই বিন্দুটার কিসের মান 0 হবে বলো তো? ভুজের মান 0 হবে, মানে এক্স এর মানটা 0 হবে। বাট ওয়াই এর ভ্যালুটা কত হবে সেটা আমরা এখনো জানি না, সেটাই বের করতে হবে। কিভাবে বের করবা? এই দেখো, এফ বিন্দুটা কি অন্য কোনো সরলরেখার উপরেও অবস্থিত ওয়াই অক্ষ ছাড়া? হ্যাঁ, এটা এই যে সিরি সরলরেখাটা দেখতে পাইতেছি, সিরি সরলরেখার উপরেও অবস্থিত। তার মানে সিরি সরলরেখা আর ওয়াই অক্ষের ছেদবিন্দুই হইল এফ বিন্দুটা। ঠিক আছে, তাহলে এখন আমার সিরি সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে। তারপর সেইখানে ভুজের মান 0 বসাইলেই কোটির মানটাও বের হয়ে যাবে। তাহলে আসো আমরা সেটাই করি। সিরি সরলরেখার সমীকরণ, সি বিন্দু ডি বিন্দু প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, তাহলে সমস্যা হবে না। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। আচ্ছা আচ্ছা করি, -4 + 5 কত? +1। তাহলে এক্স প্লাস 3 ইকুয়ালস টু -7, -7y মাইনাস 4 × 7 = 28। ক্লিয়ার? এই পর্যন্ত বলো। তাহলে আমরা সব কিছুকে এক পাশে নেই, এক্স প্লাস 7y প্লাস 31 ইকুয়ালস টু হোয়াট? ইকুয়ালস টু 0। তাহলে এইটা আমাদের সিরি সরলরেখার সমীকরণ। এখন যেহেতু এফ বিন্দুটা সিরি সরলরেখার উপর অবস্থিত, আমরা এই বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণকে সিদ্ধ করে পাই। সিদ্ধ করা মানে কি? জাস্ট ভুজের মানটা 0 বসাবা, এক্স এর জায়গায় 0 বসাবা। এক্স এর জায়গায় যদি তুমি 0 বসাও, তাহলে 0 যোগ 7y প্লাস 31 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো ওয়াই এর ভ্যালু কত হয়ে যায়? -31 ডিভাইডেড বাই 7, এত কিনা? তো এইটাই আমাদের এখানে হবে। ঠিক আছে, -31 ডিভাইডেড বাই 7। আমি কিন্তু 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখন জানি। তাহলে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো নাকি পারবো না বলো? লিখবা নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল। এখন আমরা যেহেতু একটা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, এখানে কিন্তু ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিক ম্যাটার করে। তাহলে বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত করে পাই, এই কথাটা খাতায় লাগবা। তারপরে লাগবা নির্ণেয় ক্ষেত্রফল সমান সমান হাফ। এখন চিত্রের দিকে তাকাও তো, আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি তাহলে কিভাবে যেতে হবে? এরকম কিনা? মনে করো তুমি যদি এ বিন্দু থেকে যাত্রা শুরু করো, তাহলে এ ই এফ ডি, তাই না? তাহলে আমরা মনে করি এ থেকেই যাত্রা শুরু করে এই এফ ডি। কেউ যদি চাইতো এফ থেকেও যাত্রা শুরু করতে পারতো, তাহলে কেমন হতো? তাহলে এফ ডি এ ই। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 4,0। এই যে 4,0। তারপরে ই বিন্দুর স্থানাঙ্ক 0,0, এফ বিন্দুর স্থানাঙ্ক 0,-31 ডিভাইডেড বাই 7। আর ডি বিন্দুর স্থানাঙ্ক কত? কোশ্চেনে দেওয়া আছে 4,-5। তাহলে 4 - 5, 4,0 আরেকবার লিখতে হবে। এত কি? এত বর্গ একক অবশ্যই লিখবা। এখন সিম্পল ক্যালকুলেশন করলেই অ্যান্সার তোমার হাতের মুঠোয়। ক্যালকুলেশন তো সবাই করতে পারো। এটা 0, এটা 0, এটা 0, এটাও 0, তারপর এটা 0, এটা 0। এখন এটা গুণ করলে কত হয় দেখি তো? প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাস এবার প্লাস হয়ে যাবে। 4 আর 31 গুণ করলে কত? 30, 60, 90, 120, 124। নিচে আছে 7, এখানেও মাইনাস, তো প্লাস হয়ে যাবে। 4 × 5 = 20। তো সিম্পল এই যোগটা যদি কইরা ফেলাও, আমি ক্যালকুলেটরে ইউজ করতেছি, 0.5 ইন্টু 124 ডিভাইডেড বাই 7 প্লাস 20। আমার কাছে আসছে 132 ডিভাইডেড বাই 7, 132 ডিভাইডেড বাই 7 বর্গ একক। এইটা আমার অ্যান্সার আসছে। ঠিক আছে, আশা করি এই যতটুকু আমি করাইলাম তোমরা পুরোটা বুঝছো। আচ্ছা, তাহলে এখন আমরা পরবর্তী সৃজনশীলটায় যাই। ঠিক আছে, সৃজনশীল নাম্বার 6, চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন এটা। আচ্ছা, আমরা দেখি এখানে কি বলা হয়েছে। 1 নম্বর উদ্দীপক, 2 নম্বর উদ্দীপক কি? 4টা শীর্ষবিন্দু, এটা আচ্ছা চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে দেওয়া আছে। আবার 2 নম্বর উদ্দীপকে কি? সরল রেখার সমীকরণ। এই একটা সরল রেখার সমীকরণ, এই আরেকটা সরল রেখার সমীকরণ আমাদের দেওয়া। বলছি এসি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে দিয়ে গমনকারী যে সরল রেখাটা আছে, সেই সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। সেটা আমরা কিভাবে করতে পারি? একদম ইজি, আগেও কতগুলো করছি। এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস
x1 x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 y1 মাইনাস y2। বুঝতে পারছো? তো 6 থেকে 0 বিয়োগ করলে কত? 6। আচ্ছা 6y মাইনাস 6 7 42 ইকুয়ালস টু 8x মাইনাস 6 48। সব কিছুকে এক পাশে নিলে কেমন হয় দেখো তো, সব কিছুকে ডান পাশে নিয়ে যাব, তাহলে 8x মাইনাস 6y মাইনাস 42 হয়ে যাবে প্লাস 42। 42 থেকে 48 বিয়োগ করলে হয় মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এইটাই হবে আমাদের এসি সরল রেখার সমীকরণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। খ নাম্বারটা কি করতে বলা হয়েছে দেখো, এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি বলতে এটা কেমন চতুর্ভুজ? রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, আয়ত নাকি বর্গ? আমরা কিভাবে নির্ণয় করবো এটা? যেহেতু 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, আমরা প্রথমে বিন্দুগুলোকে স্থাপন করব। ঠিক আছে, এটা মাস্ট আমাদের করতে হবে। খাতায় স্থাপন করব আমরা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকবা। তারপরে দেখো এই বিন্দুটা কোথায়? 6,7 6,7, তাহলে এটা আনুমানিক এইখান সম্ভবত হবে 6,7, আর একটু উপরে হয়তো আর কি, যাক চোখের আন্দাজে কতটুকুই বা আমরা রাখতে পারবো। -2,3 এই যে এখানে। ঠিক আছে, আমি নাম লিখি, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুটা কোথায় হবে? 0,-1, তার মানে 0,-1 এখানে হবে সি বিন্দু। আর ডি বিন্দুটা হবে 8,3, তার মানে 8,3, তাহলে আনুমানিক আর কি এখানে। বুঝছো তো, আমি চোখের আন্দাজে আঁকছি এখানে। যাই হোক, তাহলে আমরা যদি এগুলোকে সংযুক্ত করি তাহলে এ বি, বিসি, সিডি, এডি, এই যে 4টা বাহু আমরা পাইলাম। এখন কি করবো আমরা? চতুর্ভুজের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তাই না? আমাদের বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। তো বাহুগুলোর দৈর্ঘ্য আমরা বের করি। এবি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য লেখবা তোমরা পুরোটা, সমান সমান √(x2 - x1 হোল স্কোয়ার), তার মানে 6, আমি ডিরেক্টলি লিখতেছি, ঠিক আছে, 8 এর স্কোয়ার 64 প্লাস 4 4 16, যোগ করলে হবে কত? √80। আচ্ছা এবি, এরপরে কত কি আছে? বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য কত হয় দেখো তো। আমি প্রত্যেক টাইপ থেকে একটা বা দুইটা করাই দিতেছি তোমাদের। বিসি বাহুর দৈর্ঘ্য x2 - x1 হোল স্কোয়ার, মানে 4 যোগ y2 - y1 16, তার মানে √20। তারপরে সিডি বাহুর দৈর্ঘ্য কত হয় দেখি। সিডি বাহুর দৈর্ঘ্য 64 যোগ 16, তার মানে √80। আমি দেখতে পাইতেছি আমার এবি বাহুর দৈর্ঘ্য আর সিডি বাহুর দৈর্ঘ্য কিন্তু অলরেডি সমান হয়ে গেছে। এখন যদি এডিও সমান হয় বিসির, এডি আর বিসি যদি সমান হয়, তাহলে আমরা পুরোপুরি বুঝবো না। এটা আয়ত হইতে পারে, সামান্তরিকও হইতে পারে। এক্স্যাক্টলি বুঝবো যখন আমরা কর্ণের দৈর্ঘ্য বের করবো। তাহলে দেখি তো এডি রেখার দৈর্ঘ্য কত হয়। এডি সমান সমান √(x2 - x1), আচ্ছা 4 যোগ y2 - y1 16, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে, √20। আচ্ছা এখন আমাদের এই বাহুগুলার দৈর্ঘ্য তো আমি নির্ণয় করে ফালাইলাম। আমাদের পরবর্তী কাজ হলো কর্ণগুলার দৈর্ঘ্য বের করা। ঠিক আছে, আসো আমরা কর্ণের দৈর্ঘ্য বের করি। প্রথম কর্ণ কি? প্রথম কর্ণ মানে একটা কর্ণ লেগে বিডি কর্ণ, আরেকটা হলে কি এসি কর্ণ। এই দুইটা কর্ণের দৈর্ঘ্য এখন আমার নির্ণয় করতে হবে। প্রথমেই এসি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি। আছো এসি সমান সমান √ কত? 36 যোগ 8 64, তার মানে 10 হবে, 10 একক। এখন পাশে কিন্তু একক লিখতে হবে, একক 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 একক। এসি কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলাইলাম। এরপরে বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য কত হয়? √(x2 - x1), আচ্ছা তাহলে 100 যোগ y2, হ্যাঁ ঠিক আছে 100 মানে 10 হবে, 10 একক, 10 একক। ঠিক আছে, তাহলে আমার কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান হয়েছে। আমরা জানি যদি দেখি যে বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য পরস্পর কি হয়েছে? সমান। এই যে দেখো এবি আর সমান সমান সিডি, আবার বিসি সমান সমান এডি, তখন এটা আয়ত বা সামান্তরিক হইতে পারে। যখন আমরা আবার দেখব যে আমাদের কর্ণগুলোর দৈর্ঘ্য সমান হয়েছে, তখন আমরা শিওরলি বুঝতে পারবো যে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এই চতুর্ভুজের প্রকৃতি কি লিখবা তোমরা লিখবা আয়তক্ষেত্র। এটা একটা কি? আয়তক্ষেত্র। শেষ। যদি 4টা বাহু সমান হইতো আর কর্ণগুলোও সমান হইতো তাহলে বর্গ।
যদি চারটা বাহু সমান হইতো কিন্তু কর্ণ অসমান হইতো তাহলে রম্বস। আচ্ছা, গ নাম্বারটা করি। গ নাম্বার কি বলছে, 2 নং প্রদত্ত সরলরেখা দ্বয়, এই যে দুইটা সমীকরণ আমাদের দেওয়া, এক্স অক্ষের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। আমি এখানে তোমারে কইরে দেখাবো না, জাস্ট আমি তোমার চিত্র দেখাবো যে চিত্রটা কেমন হবে। এই আমাদের এক্স অক্ষ, এই আমাদের ওয়াই অক্ষ। এখন সরলরেখা দ্বয়, এই যে দুইটা সরলরেখা এক্স অক্ষের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করবে, তাহলে আমার সরলরেখা আঁকা লাগবে, তাই না? সরলরেখা আমরা কিভাবে আঁকতে পারি? প্রথম সরলরেখার সমীকরণ দেখো, 3x - y + 4 = 0। ওয়াইটাকে অন্য পাশে পাঠাই দাও তো, তাহলে এরকম হয় কিনা, y = 3x + 4, মানে এই সরলরেখার ঢাল হলো গিয়ে 3, আর কত, সেটা y অক্ষের ছেদাংশ +4। তার মানে এই সরলরেখাটা এই x অক্ষের ধনাত্মক দিকের সাথে 71.56 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই সরলরেখাটা আনুমানিক একটা চিত্র কেমন হবে, এটা মনে করো +4, ঠিক আছে? তাহলে এই বিন্দুর ভিতর দিয়ে যাবে আর 71.56 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করবে। তাহলে এই দেখছো, এইটা হলো আমাদের কি 1 নাম্বার সরলরেখার সমীকরণ, মানে 1 নাম্বার সরলরেখাটা আর কি। আবার 2 নাম্বার যে সমীকরণ, সেটা সরলরেখা আমরা কিভাবে আঁকতে পারি? আগের মতোই, কত হয় দেখো তো, y = -4x + 11, সবকিছুকে ডান পাশে নিয়ে গেছে y বাদে, ঠিক আছে? তাহলে আমার ঢাল কিন্তু -4, ঢাল যদি -4 হয় তাহলে সেটার আনুমানিক একটা চিত্র, যে সেটা কি স্থূল কোণ উৎপন্ন করবে, তাই না? তার মানে এরকম হবে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে। এক্সাক্ট অ্যাঙ্গেল জানার জন্য আমার থিটা বের করা লাগে, বাট আমার আসলে ওই থিটা বের করা সম্ভবত লাগবে না এইসব জায়গায়, এত পেঁচানোর দরকার নেই। বাট +11 বিন্দু দিয়ে যাবে, এইটা হলো আমাদের কি ফ্যাক্ট, তার মানে উপর দিয়ে যাবে এইখান থেকে, অর্থাৎ এর আনুমানিক চিত্রটা কিন্তু এরকম হবে মনে করো, ঠিক আছে? আচ্ছা, এটা মনে করো এরকম, এটা মনে করো +11, ঠিক আছে? আর এটা হলো গিয়ে আমার +4। যাই হোক, এখন আমি দেখতে পাইতেছি এটা কি একটা এক্স অক্ষের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করতেছে। আচ্ছা, আমাদের এক্স অক্ষ আঁকা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বর্ধিত করি এক্স অক্ষটাকে, এই মনে করো একটু বাড়াই দিলাম এক্স অক্ষটাকে, ঠিক আছে? আবার এটাকে একটু বাড়াইয়ে দিই, তখন আমি দেখতে পাইতেছি যে একটা কি ত্রিভুজের মতো ফর্ম করছে আমাদের। সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। কোন ত্রিভুজ ভাই? এই যে দুইটা সরলরেখা আর এই যে এক্স অক্ষ, এদের মধ্যবর্তী, মানে এই যে ত্রিভুজটা, ঠিক আছে? এই ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে তারা বলছে। সেটা নির্ণয় করার জন্য আমার কি করতে হবে? অ্যাজ ইউজুয়াল, এই যে আমার শীর্ষবিন্দুগুলো আছে, এই একটা শীর্ষবিন্দু এই ত্রিভুজের, তারপর এই আরেকটা শীর্ষবিন্দু আছে এই ত্রিভুজের, আর এই আরেকটা শীর্ষবিন্দু আছে এই ত্রিভুজের। এই তিনটা শীর্ষবিন্দুর যে স্থানাঙ্ক আছে, সেই স্থানাঙ্কগুলো আমার জানা লাগবে। এখন এই স্থানাঙ্ক আমি খুব সহজেই বের করতে পারি। যেমন এই যে বিন্দুটা, এইখানে লক্ষ্য করো ভাই, এইখানে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কোন কোন সরলরেখার মানে ছেদবিন্দু? আচ্ছা, তার আগে একটা কাজ করি, এখানে তো আমি বলি না, এই যে সরলরেখা, এটা কত নম্বর? এটা হলো গিয়ে 2 নাম্বার সমীকরণের যে সরলরেখাটা। তাহলে 1 নাম্বার সমীকরণ, দেখো 1 নাম্বার যে সরলরেখাটা আর 2 নাম্বার যে সরলরেখাটা, তারা পরস্পরকে ছেদ করলেই কিন্তু আমরা এই বিন্দুটা পাবো। এই বিন্দুর আমরা নামকরণ করি, ঠিক আছে? এইটা মনে করো এ বিন্দু, এইটা হলো আমাদের বি বিন্দু, আর এইটা হলো আমাদের সি বিন্দু, অথবা তোমরা অন্য কোনো নামও করতে পারতো, এটা আই, এটা জে, এটা কে, তোমার ইচ্ছা, যেহেতু অলরেডি এখানে এবিসিডি আছে। যাক, এখন তাহলে কি করতে হবে আমাদের? 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণটা আমরা সমাধান করব। সমাধান করলে খুব ইজিলি এ বিন্দুর স্থানাঙ্ক ডিরেক্টলি বের হয়ে যাবে। তাহলে আমরা সমীকরণ দুটো লিখি, ঠিক আছে? 3x - y + 4 = 0, আর নিচে আছে কত? 4x, মানে 2 নাম্বার সমীকরণ আর কি, 4x + y মাইনাস ওটা কি 11 লাগছে, -11 = 0। দেখতে পাইতেছি আমরা এই 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণ যদি সিম্পলি আমরা যোগ করি তাহলেই কিন্তু সমাধান হয়ে যাবে, কারণ যোগ করলে +y - y কাটাকাটি চলে যায়। তাহলে যোগ করে পাই, যোগ করে কি পাই? 7x, এটা করলে কত হয়? -7 = 0, 7x - 7 = 0। তাহলে x এর ভ্যালু কত আসে? 1। x এর ভ্যালু 1, এটা আমরা 1 নাম্বার অথবা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাবো। আমি মনে করি 1 নাম্বার সমীকরণই বসাইলে দেখো তো, 3x মানে 3 অক্ষে 3 -y + 4 = 0। তাহলে y এর ভ্যালু কত হয়? 3 আর 4 যোগ করলে 7, y = 7। তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 7, মানে ভুজ 1 আর কোটি 7, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1,7। কোনো সমস্যা আছে? আশা করি নাই।
আবার এই যে সি বিন্দু দেখো, সি বিন্দু কোন কোন মানে সরলরেখার ছেদ বিন্দু স্পষ্ট দেখা যাইতেছে, 2 নাম্বার সরলরেখা আর এক্স অক্ষ, এই দুইটার ছেদ বিন্দু হইল সি বিন্দু, তাই না? এটা হলো আমাদের এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ হলো গিয়ে ওয়াই সমান সমান 0, সেটা দেখাইছি। তাহলে তোমরা সিম্পলি এই যে 2 নাম্বার সমীকরণে ওয়াই সমান সমান 0 বসাবা। 2 নাম্বার সমীকরণে যদি আমরা ওয়াই সমান সমান 0 বসাই তাহলে হয় কি, 4x সমান সমান 11, অর্থাৎ এক্স এর ভ্যালু আসে 11 ডিভাইডেড বাই 4। তোমাদের এইখানে কারো কোনো ডাউট আছে কিনা, থাকলে বলতে পারো। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত এই বিন্দুটা, তাহলে এখানে কোটির মান 0, মানে ওয়াই এর ভ্যালু 0 বসাইতেছো তুমি শুধুমাত্র এই 2 নম্বর সমীকরণে, আর কিচ্ছু করো নাই রে ভাই। ঠিক আছে, তাহলে আমরা আসো এই স্থানাঙ্কটা লিখে ফেলাই এখানে 11 ডিভাইডেড বাই 4, 0। এখন বি বিন্দুর স্থানাঙ্কটাও কিন্তু আমার কি, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, তাহলে কোটির মান কিন্তু 0 হবে এইখানেও। এবার ভুজের মানটা কত হবে সেটা আমি কিভাবে বুঝবো? দেখো, এটা যেহেতু 1 নাম্বার সরলরেখার উপরে অবস্থিত এই বিন্দুটা, তাহলে আমরা 1 নাম্বার সমীকরণে, এই 1 নাম্বার সমীকরণে আমরা এখন কোটির মান 0 বসাবো। একটু আগে কিন্তু 2 নাম্বার সমীকরণে বসেছিলাম, ঠিক আছে? কারণ কি, কারণ আমি কিন্তু ভালোভাবে তোমার ব্যাখ্যা করছি। তাহলে 3x সমান সমান -4, তাহলে এক্স এর ভ্যালু কত, -4 ডিভাইডেড বাই 3, অর্থাৎ -4 ডিভাইডেড বাই 3। প্রশ্ন, আমি কেন 1 নাম্বার সমীকরণেই বসাইলাম? কারণ ভাই এই যে বি বিন্দুটা আমি দেখতে পাইতেছি, এই বি বিন্দুটা কিন্তু 1 নাম্বার সরলরেখার উপরে অবস্থিত প্লাস এক্স অক্ষের উপরেও অবস্থিত, এই জন্য আমি এই দুইটা দ্বারাই একে সিদ্ধ করছি। ঠিক আছে, যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত তাই কোটির মান 0, আবার যেহেতু কোটির মান 0 সেটা আমরা এই 1 নাম্বার সরলরেখা স্থাপন করছি, তার ফলে ভুজের মানটা বেরো গেছে। সেম কনসেপ্ট, সেম জিনিসই বারবার করেছি। ঠিক আছে, তাহলে এখন সিম্পলি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু তোমরা নির্ণয় করতে পারবা। এর পরবর্তী প্রশ্ন, আমরা এখন শুধুমাত্র টাইপগুলো দেখবো, আর কিছু করার তেমন কিছু এখন আর বাকি নেই, বুঝছো? এই যে সি বিন্দুগামী, সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। সি বিন্দুগামী এবং 2 ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ শিখেছি না? যদি এরকম একটা ঢাল দেওয়া থাকে আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে কি, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এখানে শুধুমাত্র মানগুলো বসাবা, y মাইনাস y1 এর জায়গায় কত বসাবা, যেহেতু বলছে সি বিন্দুগামী, তাহলে y1 এর ভ্যালু লাগে 5, তাহলে y মাইনাস y1 ইকুয়ালস টু, m এর ভ্যালু কত বলছে 2 ঢাল বিশিষ্ট, x মাইনাস x1 কত, -4, তার মানে মাইনাস মানে যে প্লাস। বুঝতে পারছো? তাহলে y মাইনাস 5 ইকুয়ালস টু টুয়াইজ x, 4 দুগুণে 8, তাহলে আমি বলতে পারি y সমান সমান টুয়াইজ x প্লাস 13। এটা হলো আমাদের সরলরেখার সমীকরণ। আমি দেখে বুঝতেছি, দেখো y সমান সমান mx প্লাস c এর সাথে তুমি যদি তুলনা করো, তাহলে এখানে ঢাল হলো গিয়া 2 আর y অক্ষের ছেদাংশ হলো গিয়া 13, c এর ভ্যালু প্লাস 13। বুঝছো? তাহলে এই সরলরেখাটা দেখতে কেমন হবে অনেকে চিন্তা করতে পারো। সরলরেখাটা এই মনে করো y অক্ষ, এই আমাদের x অক্ষ, এই মনে করো আমাদের কি বলে, আচ্ছা ধরো 13 তো উপরে থাকবে, এই মনে করো 13, y অক্ষ বরাবর এই মনে করো 13, আর ঢাল কত 2 হইলে জানি কত হয় থিটার মান, দেখো তো tan ইনভার্স 2 এর ভ্যালু কত, 63.43 ডিগ্রি। তাহলে 63.43 ডিগ্রি উৎপন্ন করবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে এটা আনুমানিক চিত্র কিন্তু অনেকটা এরকম হয় সম্ভবত। ঠিক আছে, এরকম হয়, একটু একটু বাঁকাও, একটা 63.43 ডিগ্রি হয় নাই। ঠিক আছে, 63.43 ডিগ্রি এখন হয়েছে সম্ভবত, এই যে এরকম হবে। ঠিক আছে, আমাদের সরলরেখাটা, এই দেখো একটা মজার বিষয়, এই সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে কিন্তু একটা ত্রিভুজের মতো ফর্ম করছে। দেখছো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমাদেরকে চাইতো, আমি কিন্তু খুব ইজিলি বের করতে পারতাম। আমার তখন লাগতো 0 0 মূলবিন্দু, তারপর এই বিন্দুর স্থানাঙ্ক কত, যেহেতু 13, আর যেহেতু এটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, তার মানে এখানে ভুজের মান 0, অর্থাৎ এটা হবে 0,13। আর এই যে এই বিন্দু, এখন এই বিন্দুর স্থানাঙ্কটা তোমার শুধুমাত্র নির্ণয় করা লাগতো। কিভাবে করতা, যেহেতু এই বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, তার মানে এই বিন্দুর কি শূন্য, কোটির মানটা 0। সেই কোটির শূন্যটা তোমরা জাস্ট এই যে সরলরেখাটা, এই সরলরেখার উপরে বসাবো। এই যে সরলরেখা দেখো, এই যে সরলরেখার উপর তুমি যদি কোটির মান 0 বসাও, তাহলে কত আসে, 2x সমান সমান -13, তাহলে -13/2, তাহলে এখানে হবে -13 ডিভাইডেড বাই 2। তোমরা আদৌ কিছু বুঝছো আমি কি বলছি এখানে? একটু চিন্তা করো, তাইলেই বুঝতে পারবে। তাহলে আমরা এই 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যখন জানি, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিন্তু আমরা বের করতে পারতাম যদি আমাকে এরকম কিছু বলতো। যাক, কিছু বলে নাই, কারণ 2 মার্ক এটা মাত্র। খ নাম্বারে দেখো কি আসছে, এবিসিডি চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করতে বলছে। এটা কেমন চতুর্ভুজ, তাই না? এটা কিন্তু তাহলে আমরা পারবো, তোমরা বাহুর দৈর্ঘ্য বের করবা, তারপর কর্ণের দৈর্ঘ্য বের করবা, তারপর তুলনা করবা।
তারপর গ নাম্বারটা দেখো, পরবর্তী গ নাম্বারে দেখো কি হয়েছে, এবিসিডি চতুর্ভুজটির যে অংশ তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল। দেখছো নতুন কিছু আছে বলো? কিচ্ছু নতুন নাই। 9 নাম্বার দেখো, যশোর বোর্ড 2024, 4টা শীর্ষবিন্দুর আমার স্থানাঙ্ক দেওয়া আছে, দেখাও যে এবি সমান্তরাল সিডি। এটা একটা নতুন টাইপের প্রশ্ন, একটু আগে আমি ব্যাখ্যা করছিলাম। দেখো আমি যদি এবি সমান্তরাল সিডি দেখাতে চাই, মানে এবি সরলরেখা আর সিডি সরলরেখা পরস্পরের কি হবে? সমান্তরাল হবে। আমরা জানি যে সমান্তরাল দুটি সরলরেখার একটা কমন ফিচার আছে, কি জানো? তোমরা সবাই এটা খাতায় নোট করো, যদিও আমি আগে বলছি এগুলা। সমান্তরাল সরলরেখার তুমি যতগুলো সরলরেখা নাও সমস্যা নাই, 100টা নাও, 200টা নাও, 300টা নাও, যদি সমান্তরাল হয়, সমান্তরাল সরলরেখা সমূহের অলওয়েজ ঢাল সমান। অলওয়েজ কি? ঢাল সমান। ঢাল মানে কি? ঢাল বা এম, এম দিয়ে তো প্রকাশ করি আমরা ঢালকে, ঢাল বা এম সমান। তার মানে সমান্তরাল সরলরেখা করলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা সিঙ্গেল কোণ উৎপন্ন করবে, মানে থিটার মান কিন্তু আনচেঞ্জড। ঠিক আছে? যদি এই যে একটা মনে করো সরলরেখা আমি আঁকলাম, এই সরলরেখাটা যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই সরলরেখার সাথে তুমি যত সমান্তরাল করে সরলরেখা আঁকবা, এরা সবাই কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। মনে করো এই যে এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আবার এইটাও 45 ডিগ্রি। বুঝতে পারছো হিসাবটা? তাহলে এই যে দুইটা সরলরেখা যে সমান্তরাল, আমি বুঝাবো দুইটা সরলরেখার আমার ঢাল বের করার মাধ্যমে। ঠিক আছে? দেখো এ বি সি ডি আমার 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্কই জানা, তাহলে আমি এ বি সরলরেখার ঢাল বের করব। দেখো এ বি লিখবা, এ বি সরলরেখার ঢাল সমান সমান y2 মাইনাস y1, 3 প্লাস 1 x2 মাইনাস x1, তাহলে -2, 3 আর 4, 4কে -2 দিয়ে ভাগ করলে হবে -2। আবার সিডি সরলরেখার ঢাল কত দেখো তো? সিডি সরলরেখার ঢাল y2 মাইনাস y1, তার মানে 3 থেকে 7 বিয়োগ করলে -4, x2 মাইনাস x1, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে এটাও কত আসে? -2। ক্লিয়ার হিসাব? তাহলে যেহেতু দুইটা সরলরেখার ঢালই সমান, অর্থাৎ এরা পরস্পরের সমান্তরাল। আচ্ছা, এখন ক নাম্বারটা তো আমাদের শেষ। খ নাম্বারে কি বললো? এবিসিডি বিন্দু চারটি একটি আয়তর শীর্ষবিন্দু, তার মানে এইখানেও কিন্তু ওই যে চতুর্ভুজের প্রকৃতি, এটা একটা আয়ত, এটা প্রমাণ করা লাগবে আমার। সেটা আমি কিভাবে প্রমাণ করব? আমরা প্রথমেই কি করব? প্রথমেই চক্ষু বন্ধ করে আমার অলওয়েজ শীর্ষবিন্দুগুলো বসাইতে হবে এখানে। ঠিক আছে? ডিফারেন্ট ডিফারেন্ট যে বিন্দুগুলো আমরা পাবো সেগুলোকে আমরা স্থাপন করব। তারপরে আমরা বুঝবো যে বাহু কোণগুলা, কর্ণ কোণগুলা, সেই বাহু আর কর্ণের দৈর্ঘ্য বের করব। যেহেতু এখানে বলছে যে আয়ত, তার অবশ্যই এখানে কি হবে? আমার বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণগুলোও সমান হবে, তাইলে আমাদের প্রমাণ হয়ে যাবে। গ নাম্বারটা কি বলছে দেখো, প্রমাণ করো যে 3x মাইনাস 2y ইকুয়ালস টু 2। আবার এসি এবং এবি রেখা তিনটি সমবিন্দু। আচ্ছা, এই টাইপের একটা অঙ্ক আমরা উদাহরণ মানে অনুশীলনীতে করছিলাম। প্রমাণ করো যে এইটা এসি এবং এবি রেখা তিনটি কি সমবিন্দু, মানে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। সেটা কখন হয় বলো? সাপোজ এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এরা দুইটা পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে কি করছে? ছেদ করছে। এখন তিনটা সরলরেখা কখন সমবিন্দু হয়? মানে তিনটা সরলরেখার একটা কমন পয়েন্ট আছে। তাহলে আমার যদি অপর সরলরেখাটা এই বিন্দু এভাবে যায়, তাহলে এই তিনটা সরলরেখার কি কোনো কমন পয়েন্ট থাকবে বলো? কমন পয়েন্ট থাকবে না। তাহলে কখন থাকবে কমন পয়েন্ট? যখন এই দুইটা সরলরেখার যে ছেদবিন্দু, সেই ছেদবিন্দুর ভিতর দিয়েই অপর সরলরেখাটা যাবে। সে যেভাবে মানে তার যেমন ইচ্ছা সে সেভাবে যেতে পারে, সে হয়তো এমন যাবে না, খেয়াল করো, সে এমন যাবে না, সে মনে করো এইভাবে যাবে, তাও যাবে তো। এই তিনটা সরলরেখার একটা কমন পয়েন্ট থাকবে। তাহলে এই টাইপের অঙ্ক আমরা কিভাবে সলভ করতাম? আমরা প্রথমে যে কোনো দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করতাম। মনে করো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই দুইটার ছেদবিন্দু আমরা বের করব। তারপর এই ছেদবিন্দুটাকে অপর যে সরলরেখা আছে সেই অপর সরলরেখার সমীকরণে সিদ্ধ করব। যদি সিদ্ধ করে দেখি যে হ্যাঁ মেলছে, তার মানে হ্যাঁ এই তিনটাই সমবিন্দু। আর যদি না মেলে, তার মানে তিনটা সমবিন্দু না। খুবই সহজ। ঠিক আছে? এখানে কোনো ঝামেলা নাই। তাহলে আচ্ছা আমরা করি 3x মাইনাস 2y ইকুয়ালস টু 2। আচ্ছা, এসি রেখার আমার তো সমীকরণটাকে জানা লাগবে, তাই না? এ বিন্দু তোমারে দিয়ে দিয়েছে, সি বিন্দু তোমারে দিয়ে দিয়েছে, তাহলে তুমি সিম্পলি এসি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। নির্ণয় করে পাই x মাইনাস x1 x1 মাইনাস x2 সমান সমান y মাইনাস y1 y1 মাইনাস y2। তাহলে তুমি যদি এটা সলভ করো কত হয়?
দেখো -8x সমান সমান -6y -6 তাহলে 8x -6y -6 ইকুয়ালস টু 0। খুবই সহজ, আমরা এসি সরলরেখার সমীকরণটা নির্ণয় করে ফালাইলাম। এর পরবর্তী স্টেপ কি, অপর যে সরলরেখাটা আছে মানে এবি সরলরেখা, সেই এবি সরলরেখার সমীকরণটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন সেটাই করি, এবি সরলরেখা। আচ্ছা তুমি আগে বলো এবির স্থানাঙ্ক তো উপরে একটু দ্বারা, এখান থেকে তারা আমরা লিখি এবি সরলরেখা। তোমরা এমনভাবে লিখবে মানে আমার আগে তোমরা কইরে ফেলাবে, আমি এটা চাই তোমাদের কাছ থেকে, ঠিক আছে। এবি সরলরেখাটা কত, x - x1 x1 - x2 সমান সমান y - y1 y1 - y2। তাহলে -4x সমান সমান 2y + 2, সব কিছুকে এক পাশে আনলে 4x + 2y + 2 = 0। এগুলো কি আমার এবি সরলরেখার সমীকরণ, ঠিক আছে। তাহলে যেহেতু আমি এখন দুটি সরলরেখার সমীকরণই পাইছি, আর অপর সরলরেখার সমীকরণ আমাদেরকে ডিরেক্ট এই যে দেখো তারা বইলা দিছে। তাহলে এখন কিভাবে করব, আমরা এসি আর এবি এই যে দুটো সরলরেখা বের করলাম সমীকরণ, এই সমীকরণ দুটাকে সমাধান করব। সমাধান করলে কি বের হবে, এই দুইটা সরলরেখার কমন পয়েন্ট, নাম দেখেই বুঝতে পারতেছো। মনে করো এইটা হইলো এ, দেখো এইটা মনে করো এ বিন্দু, এইটা মনে করো বি বিন্দু, এটা মনে করো সি বিন্দু। তাহলে এবি যে সরলরেখাটা, এবি সরলরেখাটা কেমন হবে, মনে করো এই হলো এবি সরলরেখা। আবার এসি সরলরেখাটা কেমন হবে, এসি সরলরেখাটা হবে এরকম। তাহলে দেখো এবি আর এসির যে কমন পয়েন্ট সেটা কে, সেটা হলো এই এ বিন্দু, নামের মধ্যে বোঝা যায় এ এ। তাহলে আমরা সেই এ বিন্দুর স্থানাঙ্কটা আসলে বের করতেছি, ঠিক আছে। যদি এত কিছু আসলে লেখা লাগে না, তোমরা ডিরেক্টলি বলবা যে এবি ও এসি সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু নির্ণয় করে পাই। তাহলে সমীকরণ দুটো আমি লিখলাম, এখানে জাস্ট নিচ দিয়া 8x লিখে দিই, 8x - 6y - 6 = 0, ঠিক আছে। তাহলে এটা যদি তুমি সমাধান করতে চাও তোমার কি করতে হবে, আচ্ছা দেখো এটা একটু ভুল করে ফেলাইছি আমরা, এখানে ডিরেক্টলি তো দেওয়া নেই আমার সমীকরণ সমাধান, আমি অপনয়নের মাধ্যমে করতে চাইতেছি, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু 4x আছে বাট এখানে আছে 8x, তাহলে আমরা নামকরণ করি, এটা মনে করি 1 নম্বর সমীকরণ, এটা হলো গিয়া 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব, কারণ 2 দ্বারা গুণ করলে এখানে 8x থাকবে, ওটাই আমাদের টার্গেট। সমান সমান কইরা বাদ দেব, 8x + 2 দুগুণে 4y + 2 দুগুণে 4 = 0। এইটা মনে করো আমাদের এখন 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন সিম্পলি আমরা 1 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণটা বিয়োগ করবার কিছুই না, দাঁড়াও এখান থেকে আমরা করি। 3 নম্বর সমীকরণটা এখানে লেখো, এই যে 8x + 4y + 4 = 0, ঠিক আছে। তাহলে আমরা 1 নাম্বার থেকে 3 নাম্বারটা বিয়োগ করে পাই। এটা বিয়োগ করলে কি হয়, মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস, মানে নিচে যেটা থাকবে সমীকরণ সেখানে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এইটা কাটাকাটি চলে যাবে, -10y -10 = 10, মানে -10 = 0। তাহলে y এর ভ্যালু কত আসে, দেখো -10y = 10, অতএব y সমান সমান -1। তোমরা সবাই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, যে y এর ভ্যালু -1 আসলো। এখন এই জিনিসটা তোমরা মনে করো এই 2 নম্বর সমীকরণে বসাই দাও, তুমি চাইলে 1 নম্বরেও বসাতে পারো, 3 নম্বরেও বসাতে পারো, তোমার ইচ্ছা। y এর ভ্যালু মনে করো আমরা এই যে 1 নম্বরে 2 নম্বরে মনে করো বসাই দিতেছি, এইখানে 2 নম্বরে বসালে কত হয়, 4x আর 2y এর ভ্যালু আসবে -2, তাই না। -2 + 2 কিন্তু কাটাকাটি শূন্য হয়ে যায়, তাহলে 4x = 0, তাহলে x এর ভ্যালু কিন্তু 0 আসে, বুঝছো। তাহলে এই যে আমরা এবি আর এসি সরলরেখা সমাধান করলাম সমীকরণ দুইটা, তাহলে আমার স্থানাঙ্ক কত পাবো, x এর মান 0, y এর মান -1, তাহলে 0, -1, বুঝতে পারছো। এই বিন্দুটা মনে করো 0, -1। এখন আমরা এই 0, -1 এই বিন্দুটাকে অপর যে সরলরেখাটা আছে যে এইটা, এই সরলরেখা দ্বারা সিদ্ধ করব, ঠিক আছে। সরলরেখা দ্বারা কিভাবে সিদ্ধ করবো, লিখবা লেফট হ্যান্ড সাইড সমান সমান 3x - 2y। এখন তুমি এই যে x এর জায়গায় কত পাইলা, 0, তাহলে সেটা বসাও, 3 × 0 -1 যদি এখানে বসাও, দেখো 2 আর y এর ভ্যালু -1, তাহলে 0 -2, তার মানে লেফট হ্যান্ড সাইডে 2। আবার রাইট হ্যান্ড সাইডেও কত, দেখো রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 2, এই যে রাইট হ্যান্ড সাইডেও 2, অর্থাৎ উক্ত বিন্দুটি
এই উক্ত বিন্দুটি এই সরলরেখার উপরে অবস্থিত, যেহেতু সিদ্ধ করছে তার মানে এই সরলরেখা দিয়েই, মানে এই সরলরেখার উপর অবস্থিত সোজা কথা, বা এই সরলরেখাটা উক্ত বিন্দুর ভিতর দিয়ে অতিক্রম করে, অর্থাৎ রেখা তিনটি সমবিন্দু। বুঝতে পারছো? এটা ভালো প্রশ্ন ছিল, আমার পছন্দ হয়েছে খুব। এর পরবর্তীতে দেখো 11 নাম্বার, এটা কেমন প্রশ্ন? 11 নাম্বারটা আসলে আমরা সলভ করি। ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন, আজকে আর বেশি আমরা করবো না, প্রায় আমাদের শেষের দিকে ক্লাস। কি বলছে এখানে দেখো, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, আচ্ছা সরি, এ বিন্দু, বি বিন্দু আর ডি বিন্দু, তিনটা এবিসিডি রম্বসের তিনটি শীর্ষবিন্দু, মানে একটা রম্বস আছে, রম্বসটা হলো এবিসিডি রম্বস, ঠিক আছে? তো সেই এবিসিডি রম্বসের আমার 4টা বিন্দু বলে নাই, তারা 3টা শীর্ষবিন্দু বইলা দিছে। এখন কতে কি বলছে, দুইটা বিন্দু, এই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। ঢাল তোমরা সহজে নির্ণয় করতে পারবে, এটা এখন আমি দেখাবো না তোমাদেরকে। তারপর খ নম্বরে কি বলছে দেখো, আচ্ছা এখানেই করি। খ নম্বরে কি বলছে, এবিডি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। এখন ভাইয়া এ বিডি, তুমি 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্কই তুমি এখন জানো, এ বি ডি, তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করা তোমার জন্য তো 1-2 খেলা, তাই না? এই যে হাফ অফ, তারপরে তুমি এটারে ওই যে কি বলে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাবা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইয়া বিন্দুগুলো বসাবা, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত করে পাই, এই কথাটা লিখবা, নাহলে তোমার ফুল মার্ক জীবনও দেবে না। এই বিন্দু কোথায়, এই যে 2,5, মনে করে এইখানে এই বিন্দু। বি বিন্দু কোথায়, 5,9, তাহলে এটা 5, এখানে 5 হলে এখানে 9, ঠিক আছে আমাদের বি বিন্দু। আর ডি বিন্দু কোথায়, 6,8, তার মানে 6,8, তাহলে আনুমানিক এখানে হবে ডি বিন্দুটা, অর্থাৎ এ বি ডি, ঠিক আছে? একটা ত্রিভুজ, সেই ত্রিভুজে তুমি যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরাও, তবে হ্যাঁ তুমি ডি বসাবে আগে, তারপরে বি, তারপরে এ, ডিবিএ, অথবা তুমি বি এ ডি, অথবা এ ডি বি, তুমি যেমন ইচ্ছে সেভাবে বসাও, বা কিন্তু এ বি ডি কিন্তু বসাতে পারবে না, কারণ তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। যদিও হয়তো বা বসাইলেও সেম মানে আসবে, আমরা জানি এগুলো কোইন্সিডেন্স, ঠিক আছে? বাট আমাদের এগুলো করা উচিত না। ও আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রে তো সেম মানেই আসবে, কোনো সমস্যাই হবে না, বাট তারপরে আমরা নিয়ম অনুসারে করবো। ডি বি, তারপরে ডি বিন্দুর স্থানাঙ্ক কত, 6,8, বি বিন্দুর কত 5,9, আর এ বিন্দুর কত 2,5, লাস্টে আবার 6,8 লাগাই দাও, ঠিক আছে? এত কি বর্গ একক। আচ্ছা তাহলে সিম্পল ক্যালকুলেশনটা কইরা ফেলাও, 6 নং 54, 54 আর 5 পাঁচা কত, 5 পাঁচা 25, 8 দুগুণে 16, মাইনাস 5 আটা 40, 9 দুগুণে 18, 5 ছক 30, শেষ। আচ্ছা তাহলে 54 আর 25 যোগ করলে কত হয়, 79, 79 আর 16 কত, 95, 95 থেকে 40 বিয়োগ করলে 55, 55 থেকে 18 বিয়োগ করলে কত হয়, 37, 37 থেকে 30 বিয়োগ করলে 7, 7কে 2 দ্বারা ভাগ করলে 7/2, অথবা 3.5 বর্গ একক। যেহেতু ক্যালকুলেশনের বিষয় ভাই, তোমরা একটু মিলাইয়ে দেখো, ভুল হইলেও তো হতে পারে আমার, তাই না? গ নাম্বারে কি বলছে লক্ষ্য করি, গ নাম্বারটা খুবই ইজি, প্রশ্ন পড়ো আগে। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, মানে এই যে রম্বসটা, এই রম্বসের যে বিন্দুর স্থানাঙ্কটা তারা দেয় নাই, সেই বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে বলছে। এরকম অঙ্ক আমরা আসলে এখন পর্যন্ত কিন্তু করি নাই সম্ভবত, বাট কনসেপ্ট কিন্তু আগের মতোই দেখবা যখন আমি করতে বসবো। আচ্ছা একটু আগে যেটা, ওখানে কিন্তু আমি বিন্দুগুলো বসাইছিলাম, তাহলে একটা কাজ করি, আমরা এইখান থেকে যাক এখানেই করি, এত শর্টকাট করার দরকার নেই। এটা মনে কর আমাদের এ বিন্দু কোথায়, 2,5, তাহলে 2, এই মনে কর আমাদের 5, ঠিক আছে? আবার 5,9, তার মানে যে 5,9, এটা হলো আমাদের বি বিন্দু, আর ডি বিন্দু কত 6,8, এইটা। এখন আমরা যদি সংযুক্ত করি তাহলেই, আচ্ছা সংযুক্ত করো না, তাহলে তো ত্রিভুজ হয়ে যাবে। তোমার তখন অন্য মানে সি বিন্দুটা আছে, সেই বিন্দুটা তোমার বসাইতে হবে। এই মনে করো এ বিন্দু, এই আমাদের বি বিন্দু, এটা আমাদের ডি বিন্দু। এখন সি বিন্দুটা সম্ভবত এখান থেকে থাকবে, যেহেতু একটা রম্বস না, রম্বস বলছে, রম্বসে কিন্তু মানে এদিকে থাকলেই সেটা হবে, নাহলে কিন্তু হয় না আসলে জিনিসটা। যাই হোক, এখন আমরা সি বিন্দুর স্থানাঙ্কটা কিভাবে বের করতে পারি, তোমাদের কি কারো কোনো আইডিয়া আছে? একটু চিন্তা করো, তারপরে আমার সাথে অ্যান্সারটা মিলাও, দেখো পারো কিনা। এটা বুঝছো যে যেহেতু একটা রম্বস, রম্বসের কি প্রত্যেকটা বাহু সমান হবে না। আচ্ছা দাঁড়াও, এই যে তারা যেভাবে দেশে, এটা তো আসলে একটা রম্বস হওয়া উচিত না। তুমি লক্ষ্য করো, এ বিন্দু এইখানে, বি বিন্দু এইখানে, ডি বিন্দু আবার এইখানে, তাহলে এইটা কিভাবে রম্বস হয় রে ভাই? আচ্ছা না, হইতে পারে, হইতে পারে কিভাবে, এটা এ বি বি সি, মনে করো এইখানে যদি সি বিন্দুটা হয় তাইলে হবে, হ্যাঁ
অথবা সি বিন্দুটা এইখানে হবে, আমি আনুমানিক এটা ধারণা করতেছি। তাহলে এ বি, বি সি, সি ডি, ডি এ, হ্যাঁ এরকমই হবে মোটামুটি, এখন আমি শিওর এ বি, বি সি, সি ডি, ডি এরকম হবে। দেখো যেহেতু আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা জানি না, তাহলে একটা কাজ করি, আমি ডি বিন্দুর স্থানাঙ্কটাকে অজানা রাশি মানে এক্স ওয়াই ধরে নিই, খেয়াল করো। আবার যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহুই সমান, এখানে এ বি ডি তিনটা বিন্দুর আমার স্থানাঙ্ক দেওয়া, তার মানে আমি কিন্তু বাহুর দৈর্ঘ্যটা বের করতে পারি। তুমি এ আর বি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা, মানে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এ বি বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ওভার, সূত্র অ্যাপ্লাই করো জাস্ট এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে 5 মাইনাস 2 মানে 9 যোগ 4 4 16। আচ্ছা তাহলে কত হয়, 25কে বর্গমূল করলে পাবা 5 একক। এটা হলো এবি বাহুর দৈর্ঘ্য। এখন এবি বাহুর যে দৈর্ঘ্যটা হবে বি থেকে সি, মনে করো এইখানে আনুমানিক যে, সরি এখানে আছে ডি, আমি এখানে ডি কেন লিখছি, ওখানে তো সি হবে, এক্সট্রিমলি সরি ভাই। এটা যে সি বিন্দু অজানা রাশি মানে অজানা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। এখন দেখো এ আর বি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা আর বি আর সি বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব, এটা কি সমান হবে নাকি হবে না বলো? অবশ্যই সমান হবে, তাই না? তাহলে আমরা বিসি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ বিসি সমান সমান বের করতে চাইতেছি, বিসি সমান সমান। ইভেন এখানে দেখো যেহেতু রম্বসের নাম এ বি সি ডি, এ বি সি ডি না, তাহলে যদি এইখানে মনে করো সি বিন্দু যদি এইখানে হইতো, তাহলে কিন্তু আমার রম্বসের নামটা এরকম হইতো না। আমার এভাবেই নামকরণ করে যে প্রথমে এ, তারপরে বি, তারপর এখন কি এরকম হবে এখানে সি এখানে ডি না, আমরা জানি এখান থেকে শুরু করবো, এটা এ, এটা বি, সি এইখানে কোথাও একটা হবে, তারপর এখানে ডি, তাই না? এরকম কিন্তু নামকরণগুলো হয়। দেখো তাহলে আমাদের বিসি বাহুর দৈর্ঘ্যটা কত হইলো, যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার, দেখো এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। খুবই সহজ। এখন এই যে বিসি বাহুর দৈর্ঘ্য যেটা হবে, সেটাই কি এবি বাহুর দৈর্ঘ্য সমান হবে না? অবশ্যই সমান হবে। তাহলে আসো আমরা করি, রুট ওভার সূত্র নেবা, ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এর পরবর্তী থেকে এইটা সমান সমান কি 5 একক আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে, তো সেটাই লিখবা। তারপর আমরা ডিরেক্টলি বর্গ করব উভয় পক্ষকে, উভয় পক্ষকে তুমি যদি বর্গ করো তাহলে কত পাবা, এই পাশে থাকবে মনে করো এক্স স্কোয়ার মাইনাস 10x, আচ্ছা 25 আর 25 থেকে 18 বিয়োগ করলে কত হয় 7, 7-এর সাথে 81 যোগ করলে কত হয় 88 প্লাস 88 প্লাস ওয়াই স্কোয়ার, আর ওই পাশে থাকবে 5 5 25। তার পরবর্তীতে সবকিছুকে যদি আমরা এক পাশে আনি, আচ্ছা এক পাশে যদি সবকিছুকে আমরা আনি তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x, 88 থেকে 25 তুমি একটু বিয়োগ করে দেখো তো কত হয়, 88 মাইনাস 25 কত 63, তাহলে যোগ, আচ্ছা ও দাঁড়াও কি করলাম আমি, এটা ওটা 10x না, এটা তো 10x, 10x আর এখানে প্লাস 63 ইকুয়ালস টু 0। কিন্তু ঘটনা হইলো আমি যদি এভাবে করি, আমার কিন্তু এই টাইপের আসে একটা জিনিস, আমার কিন্তু এক্স ওয়াই এর যে মানে সমাধানটা, সেই সমাধানটা কিন্তু আমার আসতেছে না। এর কারণ হলো ভিতরে কিন্তু দেখো বর্গের সূত্র, এটা এক্স এক্স স্কোয়ার হয়ে গেছে, এটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে, যেটা আমরা এখন সমাধান করতে পারতেছি না। তাহলে এখন উপায় কি, আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এই টাইপের ম্যাথগুলো আসলে তোমরা এখন পর্যন্ত পড়ো নাই, ঠিক আছে? এখানে যে কনসেপ্টটা আমাদের লাগবে, এটা রম্বসের একটা কোর কনসেপ্ট। এটা আমি জানি না তোমরা আসলে কখনো শুনছো কিনা, বাট আমি যদি এই বিন্দুগুলোকে সংযুক্ত করি, সাপোজ এই যে এ বি বাহু, তারপরে বিসি বাহু, ঠিক আছে, এই যে বিসি বাহু কোথায়, আচ্ছা এই মনে করো বিসি বাহু আন্দাজে আঁকলাম, তারপরে এই যে সিডি বাহু, আবার এই যে এডি বাহু, ঠিক আছে, এই যে 4টা বাহু না, এই 4টা বাহু কাছে একটু জুম করে বুঝছো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, চিত্রটা বেশি ছোট হয়ে গেছে তো। এখন কর্ণগুলা কে কে, এই যে বিডি একটা কর্ণ, আরেকটা কর্ণ আছে এই যে এসি আরেকটা কর্ণ, ঠিক আছে, এসি একটা কর্ণ, বিডি আরেকটা কর্ণ। এখন এই কর্ণদ্বয় পরস্পরকে যেই বিন্দুতে ছেদ করছে সেইটা মনে করো স্থানাঙ্ক 0, মানে ও আর কি,
ঠিক আছে, আমি বানাইলাম ও, তুমি চাইলে এখানে ইউ লিখতে পারতে, ই বিন্দুতে ছেদ করে। এখন এর রম্বসের একটা কনসেপ্ট, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে মানে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি, আমি যদি তোমাকে এখানে একটা মানে অন্যরকম একটা রম্বস আমি আঁকি, সাপোজ এই একটা রম্বস, হ্যাঁ, এই রম্বসের এই যে মনে করো দুইটা কর্ণ আছে, এই দুইটা কর্ণদ্বয় পরস্পর কেমন ভাবে ছেদ করবে, তাহলে এইটা আর এইটা সমান ভাগ হবে, আবার এইটা এটা সমান ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই চারটা কিন্তু পরস্পরের সমান হবে না। ঠিক আছে, আমি জাস্ট বলছি মনে করো এইটা মনে করো দৈর্ঘ্য 10 মিটার, তাহলে এটাও 5 মিটার হবে, এটাও 5 মিটার হবে। আবার এটা একটু বড় কর্ণ, তাই না, এই বড় কর্ণের দৈর্ঘ্য মনে করো 14 মিটার, তাহলে এটাও 7 মিটার হবে, এটাও 7 মিটার হবে। এটা হলো রম্বসের একটা কনসেপ্ট, বুঝতে পারছো? আচ্ছা, যাক, আচ্ছা তাহলে একটু দেখি কয়টা বাজে কয়টা। যাক, সময় আছে, আমরা আরো কিছুক্ষণ করি। ঠিক আছে, দেখো, তো এই অঙ্কটা আমাদের এই কনসেপ্টটা ইউজ করেই করতে হবে। যেহেতু ও বিন্দু বি, দেখো ও বিন্দু কিন্তু বিডি এর মধ্যবিন্দু, কারণ যদি মধ্যবিন্দু না হইতো তাহলে কিন্তু ছেদ করতে পারতো না। আবার এই সেম ও বিন্দুটাই এসি বাহুরও কিন্তু মধ্যবিন্দু, বা এসি যে দুইটা শীর্ষবিন্দু আছে, দুইটা শীর্ষবিন্দুর ঠিক মাঝ বরাবর আমার ও আসছে। যদি মাঝ বরাবর না আসতো তাহলে তো এই এও আর সিও দুইটা পরস্পর সমান কখনো হইতে পারতো না। এইটা ক্লিয়ার? তাহলে দেখো আমি লিখতে পারি যে বিডি এর মধ্যবিন্দুকে বিওডি বিন্দুর মধ্যবিন্দু ও, তাই না? এগুলোকে মুছতে হবে আমার, এভাবে করা যাবে না অঙ্কটা, কারণ তাহলে আমার দ্বিঘাত সমীকরণ এসে পড়বে, জীবনও সমাধান করতে পারবো না, আমাদের অন্য উপায় করতে হবে। ঠিক আছে, এটা আমি কেন কইলাম যে তোমরা পরীক্ষার সময় এই সেম জিনিসটা না করো। ভুল একবার করলেও, যে একটা কথা আছে না প্রবাদ বাক্য, যে নেড়া বেলতলায় কিন্তু একবার যায়। যাক, তাকাও, এখানে আমরা ও বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে চাইতেছি। ও বিন্দুর স্থানাঙ্ক মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক, কর্ণদ্বয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? দেখো তো আমরা স্থানাঙ্কগুলো জানি কিনা। এই যে বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক, লক্ষ্য করো, তুমি বি বিন্দুর স্থানাঙ্ক জানো, আবার ডি বিন্দুর স্থানাঙ্কও জানো। একটা মজার বিষয় আমি তোমার শিখাই দিই। সাপোজ এইটা হলো বি বিন্দু, মনে করো x1, y1, ঠিক আছে, আর এটা হলো তোমার ডি বিন্দু, ডি বিন্দুর স্থানাঙ্ক হলো x2, y2। তাহলে এই বি বিন্দু আর ডি বিন্দুর যে মধ্যবর্তী বিন্দু, সেটার স্থানাঙ্ক কত হবে জানো? সেটার স্থানাঙ্ক হবে এই দুইটার যে ভুজ, দেখো ভুজ আছে আর কোটি আছে, তাই না, এই দুইটার মধ্যবিন্দু, বিওডি এর মধ্যবিন্দু মনে করো ই বা ও আর কি, ওই ধরি ও। তাহলে এই ও বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে বলতে পারো? স্থানাঙ্ক তো দুইটা পার্ট, ভুজ আর কোটি। এখন ভুজ হবে এই দুইটার ভুজের গড়, তার মানে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। আবার কোটিও হবে এই দুইটার ভুজের কোটির গড়, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এর একটা টেকনিক, তোমরা যখন 11-12 উঠবে ওই সময় দেখবা যে একটা সরল রেখা থাকবে, একটা সরল রেখার বলবে যে অমুক একটা বিন্দু 2:5 বিন্দুতে, মানে 2:5 অনুপাতে বিভক্ত করে, তারপর বলবে এই বিন্দুর স্থানাঙ্ক কত। ওই সময় আর নতুন একটা সূত্র তোমরা ওই সময় দেখবা। ঠিক আছে, এগুলো লাগবে না, আশা করি লাগবে না আর কি। যাক, আমি তো বুঝি না যে এটাও তোমাদের কাজে লাগবে, এখন দেখতেছি অঙ্কে কাজে লাগতেছে। তাহলে সি বিন্দু মানে এই যে ও বিন্দুর স্থানাঙ্ক তাহলে কেমন হবে বলো তো? ও বিন্দুর স্থানাঙ্ক হবে, যেহেতু বি আর ডি বিন্দু দেওয়া, তাহলে আমরা এইটার মাধ্যমে করব। খেয়াল করো, অনেকে প্রশ্ন করতে পারে ভাই ও বিন্দু তো এ বিন্দু আর সি বিন্দুরও মধ্যবিন্দু, তাহলে আপনি এইভাবে কেন করতেছেন না? কারণ এই সি বিন্দুর স্থানাঙ্কটা আমরা জানি না, বাট আমরা করবো, দাঁড়াও সেখানে আমি আসতেছি, ওইটা ইউজ করে আমরা অঙ্কটা সলভ করব। তাহলে ও বিন্দুর স্থানাঙ্কের যে ভুজ, দেখো কত হবে, বি এর দিকে তাকাও, ডির দিকে তাকাও, 5 + 6 ডিভাইডেড বাই 2, কমা কোটি 9 + 8 ডিভাইডেড বাই 2। কত সহজ, তাই না? আবার তুমি কিন্তু একসাথে বলতে পারো ও বিন্দুর স্থানাঙ্ক এটা কি, যে বিওডি এর মধ্যবিন্দু ওই অনুসারে। আবার যেহেতু এসি বিন্দু এ ও সি বিন্দুর মধ্যবিন্দু, সেই অনুসারে ও বিন্দুর স্থানাঙ্ক কত হয়? সেই অনুসারে ও বিন্দুর স্থানাঙ্ক হয়, লক্ষ্য করো, এ বিন্দুর স্থানাঙ্ক কত, 2, আর সি বিন্দুর স্থানাঙ্ক মানে ভুজ আমরা ধরছি x, তাহলে 2 + x ডিভাইডেড বাই 2। আবার কোটিয়ে কত হবে তাহলে, 5 + y ডিভাইডেড বাই 2। এটা ক্লিয়ার তোমাদের? এখন একটা জিনিস বলো, এটা তো দুইটাই ও বিন্দুর স্থানাঙ্ক, তাই না? এই যে ভুজ আমি পাইছি এখানে, এই যে ভ্যালুটা বের হবে আর এইখানে যে ভ্যালুটা বের হবে, এই দুইটা কি সেম হবে নাকি আলাদা হবে? ওটা তো একটা সেম বিন্দুকে নির্দেশ করতেছে, সেম বিন্দুর ভুজ, তাহলে তো সেম হবে, জাস্ট আমি দুই ভাবে প্রকাশ করছি। তাহলে আমি কি লিখতে পারি না যে 5 + 6 যোগ করলে কত হয়, 11,
তাহলে 11 ডিভাইডেড বাই 2 সমান সমান 2 প্লাস এক্স ডিভাইডেড বাই 2, 2 কাটাকাটি, তাহলে এক্স এর ভ্যালু কত থাকে? এক্স এর ভ্যালু হবে 9। ঠিক আছে, এক্স এর ভ্যালু কত পাইলাম? 9। তার মানে সি বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম আমরা? সি বিন্দুর এক্স এর ভ্যালু আমরা পাইছি 9। এখনো আমি কোটির মান পাই নাই, সেটা আমরা এভাবেই বের করব। দেখো তাহলে এই যে এইটা আর এটা কি সমান হবে না? সমান হলে 9 আর 8 যোগ করলে কত? 17। 17 ডিভাইডেড বাই 2 সমান সমান 5 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2, কাটাকাটি, তাহলে ওয়াই এর ভ্যালু কত থাকে জানো? 12। তার মানে ওয়াই এর ভ্যালু এই যে 9 আর এখানে হবে 12। কত সহজে আমরা সমীকরণটা সমাধান করে ফেললাম। তাহলে ডিরেক্ট লিখবা যে সি বিন্দুর স্থানাঙ্ক কত? 9,12। কিভাবে বের করছি তাকে বুঝতে পারছো? এটা কিন্তু একটু টেকনিক্যাল, নতুন শিখতেছি, বাট কঠিন না। ঠিক আছে, এই ও বিন্দুর স্থানাঙ্ক আমরা একবার এ ও সি বিন্দুর মাধ্যমে বের করব, আরেকবার বি ও ডির বিন্দুর মাধ্যমে বের করব। তারপর দেখাবো যে ভুজ যেহেতু সেম বিন্দুর তো ভুজ সমান, তাহলে এটা সমান সমান এইটা, আবার এইটা সমান সমান এইটা। কোনো প্রবলেম আশা করি নাই। এর পরবর্তী ম্যাথ দেখো, ঢাকা বোর্ড 2023 সাল প্রশ্ন 12 কি আছে? ওএমএন, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে, সেটা আমরা পারবো না বলে। এই যে ওএমএন ত্রিভুজ, এটা একটা প্রশ্ন। এই ওএমএন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে আমার 3টা স্থানাঙ্ক জানা, এটা পারবা। তারপরে খ নাম্বারটা দেখো, খ নাম্বার কি বলছে? ছক কাগজে এপি কিউ ত্রিভুজটি আঁকো। আচ্ছা এপি কিউ কিভাবে আঁকবা? দেখো তোমার এ বিন্দু দেওয়া, তারপরে পি বিন্দু কি তোমার জানা? হ্যাঁ, পি বিন্দু তোমার দেওয়া, আবার কিউ বিন্দু দেওয়া। তাহলে 3টা যেহেতু বিন্দুর স্থানাঙ্ক জানো, তাহলে তুমি ত্রিভুজটা আঁকতে পারবা। আঁকার পরে প্রমাণ করতে হবে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এখন ভাই এই প্রমাণটা অ্যাকচুয়ালি তুমি কিভাবে করবা? এই প্রশ্নের অনেকের মনে আসতে পারে। এই প্রশ্নটা আসা আসলে স্বাভাবিক। তো আমি জানি না তোমরা কতজন আসলে এই কনসেপ্টের সম্পর্কে অবগত আছো। একটা কাজ করে আমরা প্রথমে বিন্দুগুলো স্থাপন করি, ঠিক আছে? তাহলে একটু সহজ লাগতে পারে আমাদের কাছে। কি এ পি আর কিউ, এ বিন্দু কোথায় হবে? 3,4। তাহলে 1 2 3 1 2 3 4 মনে কর আনুমানিক এইখানে হবে এ বিন্দুটা। আবার পি বিন্দু কোথায় হবে? 6,3। তাহলে এটা মনে করো আরো যাবে 6, এখানে হবে 3। আমাদের পি বিন্দু পাইয়ে গেলাম। আর কিউ বিন্দুটা কোথায় হবে? 2,9। অর্থাৎ এখানে 2,9 তো অনেকখানি। এই যে এটা যদি 4 হয় তাহলে এইটা 8, এইখানে হবে 9। এইটা হবে আমাদের কিউ বিন্দু। ঠিক আছে, এই 3টা তুমি এখন সংযুক্ত করো, তাহলেই নির্ণেয় যে ত্রিভুজটা তোমার আঁকা হয়ে যাবে। অর্থাৎ তুমি মোটামুটি 2 মার্ক নিশ্চিত। ত্রিভুজটা আঁকা মানে 2 মার্ক স্যার আসলে দেবে এখানে। ঠিক আছে, এরপরে বলছে যে প্রমাণ করো যে এটা একটা স্থূলকোণী ত্রিভুজ। এখন এটা বলতে পারবা না যে স্যার দেখা যাচ্ছে যে একটি কোণ স্থূলকোণ, অতএব মানে এই কোণটা স্থূলকোণ, অতএব এটি একটি স্থূলকোণী ত্রিভুজ। দেখা যাচ্ছে বলে করা যায় না, তোমার প্রমাণ করতে হবে। প্রমাণ করতে তোমার বলছে কিভাবে প্রমাণ করবা। আমরা একটা জিনিস জানি যে যদি সমকোণী ত্রিভুজ হয়, সাপোজ এই জিনিসটা একটু খেয়াল করো ভাইয়া, এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ। আসলে এটা তো আঁকা ভালো হয় নাই, এটা মনে করো একটা কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি, স্পষ্ট দেখতে পাইতেছো সমকোণের বিপরীত বাহু হলো এসি মানে অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লিকেবল। এসি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এটা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু যদি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হইতো তখন কেমন হইতো? এটা কি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা জানি যেই ত্রিভুজের 3টা কোণেই সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, তারা সূক্ষ্মকোণী মানে সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। এখন এই ক্ষেত্রেও সাপোজ এ বি সি। এখন দেখো তো এই ক্ষেত্রে এই অতিভুজ স্কোয়ার সমান সমান কিন্তু বাহু স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার কখনো হবে না। কি হবে? অতিভুজ স্কোয়ার লেস দেন হবে এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। আর তুমি যদি স্থূলকোণী একটা ত্রিভুজ নেও, মনে করো সাপোজ এই হলো একটা স্থূলকোণী ত্রিভুজ। আমরা জানি যেই ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়, সেই কোণটাকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। এই ক্ষেত্রে খেয়াল করো এই অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, এসি স্কোয়ার হবে গ্রেটার দেন এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এই কনসেপ্টটা তোমাদের জানা লাগবে, তাহলে এই অঙ্কটা তোমরা সলভ করতে পারবা। তাহলে আমাদের এইটাই প্রমাণ করে দেখান লাগবে, যেহেতু আমরা এই যে এ, তারপরে আর কি কি আছে দেখো এখানে যে ত্রিভুজটা, এই যে এ বিন্দু পি বিন্দু আর কিউ বিন্দু, তাহলে তোমার এই যে পি কিউর বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। পি কিউর বাহুর দৈর্ঘ্য বের করে দেখাইতে হবে যে পি কিউ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ পি স্কোয়ার যোগ এ কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলেই তোমার অঙ্কটা শেষ। তো তুমি আশা করে যে পি কিউ বাহুর দৈর্ঘ্য এ পি আর এ কিউ, এই বাহুর দৈর্ঘ্যগুলো বের করতে পারবা কি পারবা না? যদি তোমার স্থানাঙ্কগুলো দেওয়া অবশ্যই তুমি বের করতে
পারবা। আমি তোমার কনসেপ্টটা জাস্ট শিখাই দিলাম, ঠিক আছে? এটা বাসায় নিজে প্র্যাকটিস করো। 12 নম্বরের লাস্টের যে ম্যাথটা, এবিসি এর ক্ষেত্রফল এত বর্গ একক হলে টি এর মান নির্ণয় করো। এটাও সহজ, এই টাইপের একটা ম্যাথ আমাদের উদাহরণে ছিল, ঠিক আছে? তাহলে এবিসি এর যে ক্ষেত্রফল আমরা স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি কিনা দেখো। এ বিন্দুর স্থানাঙ্ক কত? আচ্ছা, একটা কাজ করি, আমরা আগে একটা আনুমানিক চিত্র আঁকবো, আনুমানিক চিত্র, ঠিক আছে? দেখো তো আমাদের এ বিন্দুটা কোথায়, 3,4, তাহলে 3,4 এখানে। বি বিন্দুটা কোথায়, 2t,5, আচ্ছা 2t, টি তো আমরা জানি না। আবার সি বিন্দুটা হলে গিয়ে 6t, তাহলে আসলে এটা আমরা আঁকতে পারবো না, বুঝছো? যেহেতু ত্রিভুজ, তাহলে ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের ঝামেলা হবে না, এটা আমার আঁকা লাগবে না, আমরা যেভাবে দেওয়া আছে সেভাবেই লিখি, ঠিক আছে? 3,4 এটা এ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক 2t,5, সি বিন্দুর স্থানাঙ্ক কত, 6t, আবার প্রথমটা 3,4। তাহলে এটা হবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, যার ভ্যালু আসবে কত প্রশ্ন অনুসারে 19 সমস্ত 2/1 তার মানে এটা আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে নিই, ঠিক আছে? 19 দুগুণে 38 আর 1 39। এরপরে দেখো আমি করি আর কি, হাফ, এই মডুলাসটা সরাইও না আপাতত। তোমার যখন এই যে ভিতরে এরকম টি বজানাশ থাকবে, মডুলাসটা তুমি রাইখা দেবা, একদম লাস্টে সরাবা, সরানোর পরে প্লাস মাইনাস দেবা, খেয়াল, বুঝছো? আর অন্য সময় যখন আমরা ক্ষেত্রফল বের করি ওই সময় আসলে তুমি ডিরেক্ট এই লাইনেই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারবা, বাট যখন ভিতরে অজানা রাশি থাকবে সেই সময় তুমি ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দেবা না, তুমি মডুলাসই রাখবা, একদম লাস্টে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, তখন প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে? আসো আমরা করি এটা। 3×5 = 15 যোগ 2t × t মানে 2t স্কোয়ার যোগ 4×6 = 24 মাইনাস 4 দুগুণে 8t মাইনাস 5×6 = 30 মাইনাস 3t, ঠিক আছে? সমান সমান 39/2। আচ্ছা, এরপরে বা এখন ভিতরে আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে? কি কি আছে, 2t স্কোয়ার মাইনাস 8t মাইনাস 3t মানে মাইনাস 11t, আর কি আছে 15 আর 24 যোগ করলে কত হয় 39, 39 থেকে 30 বিয়োগ করলে কত হয় 9 মানে প্লাস 9, ঠিক আছে? সমান সমান 39/2। একটা কাজ করো, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা গুণ করলে এই হাফটা বেনিশ হয়ে যাবে আর এখান থেকেও 2টা কাটাকাটি চলে যাবে আর কি। তাহলে ভিতরে আমার থাকবে শুধুমাত্র 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 = 39। এর পরবর্তী লাইনে আমরা এই মডুলাসটা সরাবো, মডুলাসটা যখনই সরাবা তোমার কিন্তু প্লাস মাইনাস দিতেই হবে, ঠিক আছে? দিতেই হবে, বাস, আর কোনো কথা নাই। 11t প্লাস 9, ঠিক আছে, = প্লাস মাইনাস 39। তাহলে একবার তুমি কি করবা, তুমি ধনাত্মক মানটা নেবা, আরেকবার তুমি ঋণাত্মক মানটা নেবা। ধনাত্মক মান নিলে টি এর এক রকমের ভ্যালু আসবে, ঋণাত্মক মান নিলে টি এর অন্য রকমের ভ্যালু আসবে, ঠিক আছে? আচ্ছা আসো আমরা সলভ করি। ক্যালকুলেটর আশা করি তোমাদের সবার কাছে আছে। তাহলে প্রথমে আমরা মনে করো পজিটিভ মান নিয়ে পাই 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9 = 39। তাহলে সেই 39টা যদি সমান চিহ্নের এই পাশে আসে তাহলে 9 থেকে 39 বিয়োগ করলে কত হয় -30, ঠিক আছে? -30 = 0। আবার তুমি যদি নেগেটিভ মান নাও তাহলে কিন্তু কত আসে 2t স্কোয়ার মাইনাস 11t মাইনাস 39 সমান চিহ্নের এই পাশে আসলে প্লাস 39 হয়ে যাবে। তো 39 আর 9 যোগ করো 48, 48 = 0। তারপরে তোমরা সবাই মুডে যাও, ইকুয়েশনে যাও, x² + bx + c = 0 তে যাও। এর মান প্রথমে দেখো 2 -11 -30 কত আসে, আমার ভ্যালু আসতেছে টি এর 15/2, আরেকটা আসতেছে -2। আবার এখানেও টি এর দুইটা ভ্যালু আসবে, ঠিক আছে? এর জায়গায় এখন তুমি আবার 2 বসাবা, বি এর জায়গাতেও -11ই বসাবা, বাট সি এর জায়গাতে -30 এর জায়গায় 48 বসাবা। তাহলে কত হয়? আচ্ছা তাইলে আমাদের এর একটা এমন একটা সংখ্যা, সেটা হলো গিয়ে তোমার কমপ্লেক্স নাম্বার, বুঝছো? জটিল সংখ্যা, তোমরা জটিল সংখ্যা সম্পর্কে অবগত না এখনো, তাই এটা বাকি থাকুক, ঠিক আছে? মানে তোমরা লেখবা যে তাহলে আমরা জটিল সংখ্যা পাই আর কি, সোজা কথা। জটিল সংখ্যা জিনিসটা আসলে আমাদের যেহেতু 9 10-এ নাই, বুঝতেছি না কিভাবে লেখবা। তবে যেহেতু ঋণাত্মক মান নিলে টি এর যে দুইটা ভ্যালু আসবে এই দুইটা ভ্যালুই জটিল সংখ্যা, তার মানে এই অঙ্কের ক্ষেত্রে আমার
এই ঋণাত্মক মানটা না নিলেও হইতো, শুধুমাত্র যদি 39 নিয়ে করতাম তাইলেও হইতো, বাট তাও। আচ্ছা এখানে একটা কাজ করতে পারো, তোমার এখানে যেহেতু সে বলছে দেখছো কি টি এর মান নির্ণয় করো, এখন টি এর কি একটা মান হবে নাকি দুইটা মান হবে আমি বুঝতেছি না। এখানে যদি এখানেও যদি বাস্তব বাস্তব মান আসতো তাহলে কিন্তু টি এর 4টা ভ্যালু আসতো। যাই হোক, এই 4টা ভ্যালুর কোনগুলো গ্রহণযোগ্য হবে সেটা কিন্তু আমরা এখন নির্ণয় করব। দেখো তাহলে এটা কিন্তু আর লাগলো না, এটা আমরা মুছে দিই। নেগেটিভ মান নিয়ে জাস্ট বলবা যে টি এর দুইটা মান আসে যা জটিল সংখ্যা, ফলে গ্রহণযোগ্য নয় বা অগ্রহণযোগ্য, শেষ। ঠিক আছে, শুধুমাত্র ধনাত্মক মান নেই আমরা এই যে দুইটা ভ্যালু পাইলাম বাস্তব সংখ্যা। এখন তাহলে টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু কি 15/2 হবে নাকি -2 হবে নাকি দুইটাই হবে, তাই না? কিভাবে বুঝবো? দেখো তুমি একটা কাজ করো, টি এর ভিন্ন ভিন্ন মানে প্রথমে এই 15/2 এই ভ্যালুটা তুমি বসাও, তারপরে দেখো তো স্থানাঙ্ক কার কেমন হয়। 15/2, আচ্ছা এই লেখাটা আমরা একটু উপরে নেই তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এখন একটা কাজ করো, তুমি বিন্দুগুলো বসাও। এ বিন্দু কিন্তু ওই 3,4 ওখানে কোনো সমস্যা নাই, বাট বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক কত হয়? তুমি যদি 15/2 বসাও তাহলে হবে 15,5। আর সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক হবে 6, কত 15/2। এখন তুমি এগুলাকে যদি একটু স্থানাঙ্কে স্থাপন করো তাহলে দেখো তো এগুলা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাকই থাকবে আসলে, বুঝছো, দুইটা ভ্যালুই হবে টি এর। হ্যাঁ, এত আসলে এই চেক করার সময় নষ্ট করার কোনো দরকার নেই, টি এর দুইটা ভ্যালুই হবে। ঠিক আছে, বুঝছো? তারপরে আমি জাস্ট তোমাদের সন্তুষ্টির জন্য একটু চেক করে দেখাতে পারি, যেমন এ বিন্দুটা কোথায়? 3,4, এটা এইখানে। বি বিন্দুটা কোথায়? 15,5, তার মানে একদম দূরে। ঠিক আছে, 15 এর পরে 5, তার মানে এইখানে হবে বি বিন্দু। আর সি বিন্দু কোথায়? 6, তার মানে এখানে 6,7.5, তার মানে এটা যদি 4 হয়, এটা 5 হইলে এখানে হবে 7.5। এইটা হবে আমাদের সি বিন্দু। এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। দেখো ঠিকই আছে, এই যে তিনটাই কিন্তু, যদিও বলে না যে ঘড়ির কাঁটার দিক বা ঘড়ির কাঁটার বিপরীত দিক, তো এটা আসলে কিন্তু দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হইতে বলতে পারো যে এ বি সি। ঠিক আছে, এ বি সি। দেখ এর আমি যে করলাম না, এটা আসলে তোমার করা লাগবে না, তুমি শুধুমাত্র এই যে টি এর দুইটা ভ্যালু বের করছো ওই পর্যন্তই। 15/2 -2 এই অঙ্কের ক্ষেত্রে দুইটা ভ্যালুই গ্রহণযোগ্য হবে। তারপর একটা কাজ করে আমি একটু চেক করে তোমাদেরকে জানাইতেছি, ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা আমি মাত্র চেক করলাম, আর যেমনটা বলছিলাম যে অ্যাকচুয়ালি দুইটা মানই গ্রহণযোগ্য হবে। এই 15/2 হবে, আবার -2 হবে। এর পরবর্তী ম্যাথটা আমরা আসলে দেখি, ময়মনসিংহ বোর্ড 2023, এটাই আমাদের এই ওয়ান শট সিকো লাস্ট ক্লাস মানে লাস্ট ম্যাথ। ঠিক আছে, আর আমরা করবো না। এখন দেখো 5x + 4y = 20 রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ, তোমরা জাস্ট লিখবা 5x + 4y = 20। তারপরে দেখো আমরা উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করব, তাহলে কত হবে? উপরে x/4 + y/5 = 1। যখন এরকম ফর্মে নেবা তারপর তুমি বলতে পারো যে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে জানো? এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, মনে করো এই বিন্দুতে ছেদ করতেছে, আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করতেছে, তাহলে আমার এই যে এক্স অক্ষকে যেহেতু এই বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুর কোটির মান হবে 0 আর ভুজের মান হবে 4। আবার দেখো ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে তার ভুজের মান 0, মানে এখানে 0 দেবা আর এখানে দেবা 5। ঠিক আছে, এটা হলো কি স্মার্ট নিয়ম, বাট এই নিয়মটা তোমাদের গ্রহণযোগ্য কিনা তোমার টিচারদের সাথে কথা বলবা। যদি বলে এটা গ্রহণযোগ্য না, তাহলে কোন নিয়মে করতে হবে? ম্যানুয়াল নিয়মে। এই যে 5x + 4y = 20, এরকম কিন্তু একটা অঙ্ক আমি দেখাইছিলাম, কুমিল্লা বোর্ড আসছিল 24 সালে। এটা লিখবা, তারপরে বলবা যে ও বস তোমাকে জাস্ট চাইছে যে রেখাটি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, বলবা যে এক্স অক্ষকে ধরি, এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, অর্থাৎ এ বিন্দুর কোটির মান 0। তারপরে ডিরেক্ট এই ওয়াই এর জায়গায় 0 বসে জাস্ট লিখবা যে 5x + 0 = 20, অতএব x = 4। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক কত? 4, কোটির মান 0। ঠিক আছে, খুবই ইজি। আর খতে দেখো তো কি বলছে, খতে বলছে এ বি সমান্তরাল সিডি হলে প্রমাণ করতে বলছে এটা সমান সমান এটা। তাহলে এ বি সমান্তরাল সিডি মানে কি? তার মানে এ বি সরলরেখার যে ঢাল আর সিডি সরলরেখার যে ঢাল সেটা পরস্পর সমান। তাহলে এ বি সরলরেখার ঢাল কত দেখো তো? y2 - y1, মনে করো y - 2 / x - 1, এটা হলো কি এ বি সরলরেখার ঢাল। আর সিডি সরলরেখার ঢাল কত? y - দেখো y2
মাইনাস y1 আবার x2 মাইনাস x1। ঠিক আছে, এখন দুইটা কিন্তু পরস্পর সমান হবে যেহেতু সমান্তরাল। আচ্ছা, এখন আমরা কিছু একটা করার চেষ্টা করি। আচ্ছা, একটু ওয়েট করো, প্রমাণ করতে বলছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এই অঙ্কটা আসলে দাঁড়াও, যদি আমরা এভাবে আর আর গুণ করি তাহলে আসলে কি হবে? 2 প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু দেখো এই পাশে 1 প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 1। কিন্তু তুমি যদি গুণ করো তাহলে তো এক্স ওয়াই রিলেটেড টার্ম এসে পড়ে, তার করে দেখি আমি। 2y মাইনাস 4 প্লাস, আচ্ছা 4 কেন রাখলাম, প্লাস এক্স ওয়াই মাইনাস টোয়াইস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1 প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই। এখন এইখান থেকে আমার ক্ষতে যেটা বলছে সেটা তো আসলে আসা সম্ভব না, কারণ আমি তো এক্স আর ওয়াই গুণ করে ফেলাইছি। দেখো তো, ও আচ্ছা দাঁড়া, এক্স ওয়াই তো কাটাকাটি চলে যায়, দেখো এখানে প্লাস এক্স ওয়াই কাটাকাটি চলে যায়, তাহলে থাকে কি এখান থেকে 2y, এখানে থেকে মাইনাস ওয়াই, সব কিছুকে এক পাশে আনা হতো তাহলে কত হয় 3y, আবার মাইনাস 2x, এই এক্স যদি এই পাশে আসে তাহলে মাইনাস 3x, মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1, তার মানে মাইনাস 3 ইকুয়ালস টু 0। তুমি যদি 3 কমন নাও তাহলে কত থাকে y মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তারপরে দেখো তোমার চাইছে কি এক্স, আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস 1। অনেকে মনে করতে পারে আল্লাহ ভাই এখানে তো আমাদের হয় নাই, তাই না? না, তেমনটা না। তুমি যদি মাইনাস 1 দ্বারা গুণ করো উভয় পক্ষকে, তাহলে খেয়াল করো এই যে ওয়াই হয়ে যাবে মাইনাস ওয়াই, মাইনাস এক্স হয়ে যাবে প্লাস এক্স, আর মাইনাস 1 হবে প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো আমরা এই এক্সটা আগে লিখতে পারি কিনা, এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল, এইভাবেই করতে হবে। আমি তো বলি নিয়ম এইটা, বাট মিলতেছে না হিসাবটা কেন? আশা করি তোমাদের এখানে কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা গ নাম্বারটা করবো, আর গ নাম্বারটাই আজকের আমাদের শেষ ম্যাথ বলা যাইতে পারে। ঠিক আছে, দেখো গ নাম্বারে কি বলছে, এবিসি, এই এবিসি এর ক্ষেত্রফল কত 6 বর্গ একক। দেখাও যে এটা সমান সমান এটা, আচ্ছা এবং এটা সমান সমান এইটা, দুইটা জিনিস দেখাইতে বলছে। যাক, এবিসি এখন আমরা তাহলে যে স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, হাফ এ বি সি, তাহলে এ এক্স ওয়াই, বি কত 1 2, সি কত 2 1, আবার এক্স ওয়াই। এটা করলে তোমার ক্ষেত্রফল কত হবে 6 বর্গ একক তাদের কথা মতো। আচ্ছা একটা কাজ করো, উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করো তাহলে কি এখানে একসাথে লিখতে পারি না আমি, যে এটা ভিতরটা আমি লিখতেছি সমান সমান 6 দুগুণে 12। ঠিক আছে, ভিতরে কত থাকে, আচ্ছা এই জিনিসটা আরেকবার আমি রিপিটেশন করি, 1 2 2 1 এক্স ওয়াই। ওকে, তারপরে টোয়াইস এক্স প্লাস এককে 1 প্লাস টোয়াইস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস 2 দুগুণে 4 মাইনাস এক্স সমান সমান 12। 12টাকে এই পাশে আনো, তাহলে কি হয় 2x মাইনাস এক্স, তার মানে শুধু এক্স। আবার দেখো 2y মাইনাস ওয়াই মানে প্লাস ওয়াই, তারপর প্লাস 1 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 3, মাইনাস 3 থেকে মাইনাস মানে মাইনাস 15 সমান সমান 0। ও আচ্ছা দেখলা, এটা ভুল করে ফেলাইছি। এই যে আমি মডুলাসটা ডিরেক্টলি উঠাই দিয়েছি, আমি কিন্তু বলছি যে মডুলাসের ভিতরে তুমি যদি অজানা রাশি দেখো তাহলে তুমি ডিরেক্টলি মডুলাসটা উঠাইতে পারবা না, তার মানে এখানে মডুলাসটা আছে। ঠিক আছে, মডুলাসটা যদি থাকে, এটা যদি তুমি যখন উঠাবা আর কি, তুমি খেয়াল করো যখন তুমি মডুলাসটা উঠাবা তখন কিন্তু অন্য পাশে প্লাস মাইনাস এসে পড়বে, তাই না? দেখো উঠাই আমরা 2x, আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই তোমরা করলেই করতে পারি, 2x থেকে x বিয়োগ করলে কত x, একটুকে যেটা আমি লিখছিলাম আবার ভুলে মুছে দিছি, x প্লাস ওয়াই 1 থেকে 4 বিয়োগ করলে মাইনাস 10, এটা সমান সমান কত হবে, মডুলাসটা উঠাই দাও, তাহলে প্লাস মাইনাস 12। তাহলে একবার তুমি প্লাস 12 নেবা আর একবার মাইনাস 12 নেবা, লিখবা যে প্লাস 12 নিয়ে পাই। ঠিক আছে, মানে আমি এত কিছু লিখলাম না, জাস্ট তোমরা লেখো যে প্লাস 12 নিয়ে পাই, তারপরে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু প্লাস 12। তাহলে এটা কেমন হয় এক্স, অতএব এক্স প্লাস ওয়াই মাইনাস 15 ইকুয়ালস টু 0, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 15। তাহলে এই যে প্রমাণিত হলো। আবার তোমরা যদি মাইনাস মানটা নেও, মাইনাস মান নিলে কি হয় এক্স প্লাস ওয়াই
মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 12। অতএব এক্স প্লাস ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এটাও কিন্তু প্রমাণিত হইল। আশা করি তোমাদের কারোই কোনো সমস্যা নাই এখানে, ঠিক আছে? কারো সমস্যা থাকার কথা না, খুবই সহজ। যদিও বলছি এটা আমাদের লাস্ট ম্যাথ, আরও কিছু করাই, ঠিক আছে? মনে করো 14 নম্বর মাইমেনসিং বোর্ডের আমরা জাস্ট দেখবো, আমরা করবো না, আমরা শুধুমাত্র দেখে একটু আলোচনা করব। ক নম্বরে কি বলছে? একটা সরলরেখা সমীকরণ দেওয়া, রেখাটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তার মানে তুমি ঢাল বের করবা। ঢাল কত? ঢাল দেখতেছো যে -1, ওয়াই সমান সমান mx প্লাস সির সাথে তুলনা করবা, তারপর বলবা যে ঢাল যেহেতু -1, তাহলে ও এক্স অক্ষের সাথে মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, ঠিক আছে? এটা এইভাবে করবা যে ট্যান থিটা কত আসে, ট্যান থিটা সমান সমান -1, তাহলে থিটা সমান সমান ট্যান ইনভার্স -1। এটা করো তো কত আসে, ট্যান ইনভার্স -1 আমাদের আসে -45 ডিগ্রি, ঠিক আছে? -45 ডিগ্রি। বাট এই -45 ডিগ্রি তারপর তোমরা বাংলায় লিখবা যে মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে এটা এক্স অক্ষের ধনাত্মক না, এক্স অক্ষের যে ঋণাত্মক দিক আছে সেই এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। তাহলে ধনাত্মক দিকের সাথে বলো তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 180 থেকে 45 বিয়োগ করে দাও, কত? 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে ধনাত্মক দিকের সাথে। এর একটু কাহিনী আছে, যেহেতু ঢালের মানটা নেগেটিভ, বুঝছো? এমনি সহজ আছে, যেহেতু জাস্ট ঢালের মানটা নেগেটিভ, তাহলে তুমি বলবা এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করে এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে, অথবা 180 থেকে বিয়োগ করে বলবা যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করো, তোমার ইচ্ছা। কথা কি বলছে? প্রথম দুটি সরলরেখায় যে আমার একটা সরলরেখা দেওয়া আছে, দ্বিতীয় আরেকটা সরলরেখা দেওয়া আছে, তাহলে এই দুটো সরলরেখা এবং এক্স অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, এই টাইপের আমরা করছি না। কি করতে হবে দেখো, এক্স অক্ষ তাহলে অনেকটা এরকম, মনে করি এটা আমাদের এক্স অক্ষ আর এই দুটো সরলরেখা এরকম করে যাবে। তাহলে এই দুটো সরলরেখার যে ছেদবিন্দু সেটার স্থানাঙ্ক বের করবা সমীকরণের সমাধানের মাধ্যমে। তারপরে এই সরলরেখা আর এক্স অক্ষর মধ্যে এক্স অক্ষকে কোটির মান 0, তাহলে ওয়াই এর মান 0 বসাবে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের হবে। আবার এইখানেও এই যে সরলরেখাটা আছে না, এই সরলরেখার সমীকরণে ওয়াই এর মান 0 বসাবা, তাহলে এই স্থানাঙ্কটা বের হবে। তারপর সূত্রের মাধ্যমে সমাধান করবা। গ, চতুর্ভুজটির কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, চতুর্ভুজটা তাহলে এই যে তোমার চতুর্ভুজের 4টা বাহু দেওয়া আছে, ঠিক আছে? তুমি 4টা বাহুই আঁকবা আঁকবা আমার আঁকা লাগবে, ভালোভাবে আঁকা লাগবে। এটা কিন্তু গ নাম্বারটা বেশ বড়, এটা করতে সময় লাগবে, ঠিক আছে? তুমি ভালোভাবে আঁকবা। ভালোভাবে আঁকার পরে দেখবে যে 4টা সরল রেখা পরস্পরকে 4টা বিন্দুতে ছেদ করছে, মানে তুমি 4টা শীর্ষবিন্দু পাবা। 4টা শীর্ষবিন্দু তুমি স্থানাঙ্কগুলো বের করতে হবে। সেটা কিভাবে করবা দেখাবা। মনে করো আমি তো এখন সঠিকভাবে জানি না যে কোন সরলরেখা কোনটার সাথে ছেদ করছে। আসলে একটা কাজ করি, এই ম্যাথটা যেহেতু অনেক ইম্পর্টেন্ট, আমি একটা করি, মানে গত ক্লাসেও করাইছি, আজকেও জাস্ট আমি তোমার ধারণা দেবো, আর কিছু না, ঠিক আছে? প্রথমটা কি, ওয়াই সমান সমান এক্স প্লাস 6, তাহলে এই বিন্দুটা মানে এই যে সরলরেখাটা হবে এরকম, ওয়াই সমান সমান এক্স প্লাস 6। তারপরে ওয়াই সমান সমান মাইনাস এক্স প্লাস 6, তাহলে ওইটা হবে এরকম। তারপরটা কি, ওয়াই সমান সমান মাইনাস এক্স মাইনাস 6, তাহলে ওইটা হবে এরকম, আনুমানিক একটু নিচ দিয়ে যাবে আর কি, ঠিক আছে? যাক, আরটা কি, ওয়াই সমান সমান এক্স মাইনাস 6, তাহলে ওয়াই সমান সমান এক্স মাইনাস 6, তো তাহলে এই দিক দিয়েই যাবে, মানে এরকম হবে আর কি, ঠিক আছে? দিক দিয়ে একটু বর্ধিত করে দিই। এখন এই যে 4টা সরলরেখা আমি দেখতে পাইতেছি, কে কে লক্ষ্য করি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা সরলরেখা দ্বারা আমি একটা চতুর্ভুজ পাইছি না? দেখো ভিতরে একটা চতুর্ভুজ না, আমি এটা ভরাট করে দিই। তারপরেও এই যে চতুর্ভুজটা, এখন এই চতুর্ভুজের তোমার ক্ষেত্রফলটা জানতে চাইছে নাকি? আচ্ছা না, তোমার কিন্তু ক্ষেত্রফল চাই নাই, চতুর্ভুজের ক্ষেত্রফল তোমার এই অঙ্কে চাই নাই, চাইছে কি, কর্ণদ্বয়ের সমীকরণ চাইছে। কর্ণ কার, বাহুর না, বাহুর সমীকরণ তো তোমার দেওয়াই আছে, তোমার কর্ণদ্বয়ের সমীকরণ চাইছে। এখন তুমি ভাইয়া যদি কর্ণদ্বয়ের সমীকরণ জানতে চাও, তার আগে তোমার যে জিনিসটা মাস্ট বের করতে হবে সেটা হলো এই যে 4টা শীর্ষবিন্দু আছে না, এই 4টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আগে তোমার বের করতে হবে। কারণ 4টা শীর্ষবিন্দু যখন তুমি জানবা, তখনই তুমি এই যে এই কর্ণের সমীকরণ বের করতে পারবা, আবার এই কর্ণের সমীকরণও বের করতে পারবা। আচ্ছা, কর্ণগুলো আমি আঁকি, তাই না? তাহলে একটু মেবি বেটার হয়। এই দেখো, এই বিন্দু আর এই বিন্দু, একটা কর্ণ, আর এই বিন্দু আরেকটা কর্ণ। যদিও এই কর্ণটা একদম এই বলতে পারো ওয়াই অক্ষ বরাবর গেছে, হয়তো বা এই কর্ণটা আসলে ওয়াই অক্ষ, ঠিক আছে? মানে x সমান সমান 0 এর সমীকরণ হবে, আমি জানি না, কইরে দেখবা। তোমার তাহলে দায়িত্ব কি, তুমি প্রথমে ছবিগুলো আঁকাবা স্থানাঙ্কে, তারপরে দেখো কোন কোন সমীকরণ কার সাথে ছেদ করছে। আমি যদি তোমার নাম্বারিং করি, 1 নাম্বার সমীকরণ কোনটা, আসলে এটা ভালোভাবেই আমরা একটু দেখি।
এক্স প্লাস 6, তার মানে 8 হলো আমাদের 1 নম্বর সমীকরণ। 2 নম্বর কোনটা? আচ্ছা সরি, এটা 1 নম্বর না, এটাই হলো গিয়ে 2 নম্বর সমীকরণ, আর 1 নম্বর হলো গিয়ে এইটা। ঠিক আছে, আবার 3 নম্বর সমীকরণ কোনটা? মাইনাস এক্স মাইনাস এক্স, তাহলে এইটা হলো আমাদের 3 নম্বর সমীকরণ। আর মানে এই যে এই বিশাল এটা, আর 4 নম্বর সমীকরণ হলো এইটা। ঠিক আছে, এটা 3। বুঝতে পারছো নাকি পারো নাই? আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাইতেছি আমার এই যে এই বিন্দুটা, এই বিন্দুর নামকরণও করতে হবে। তারপর তোমার মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, এইটা ডি। এখন এই বিন্দু তুমি কিভাবে পাবা? তুমি যখন এই যে 2 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ সমাধান করবা তখন এই বিন্দু পাবা। আবার তুমি যখন 3 নম্বর সমীকরণ আর 1 নম্বর সমীকরণ সমাধান করবা, দেখো এই যে 1 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ সমাধান করবা তখন তুমি বি বিন্দু পাবা। সি বিন্দু কিভাবে পাবা? তোমার এই যে সমীকরণটা মানে 4 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ সমাধান করলে সি বিন্দু পাবা। আবার ডি বিন্দু কখন পাবা? যখন তুমি 2 নম্বর সমীকরণ, দাঁড়াও, হ্যাঁ 2 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ সমাধান করবা তখন তুমি ডি পাবা। তাহলে কোন কোন সমীকরণ সমাধান করলে এক্স্যাক্টলি কোন বিন্দুটা পাবা সেটা তোমার আগে বুঝতে হবে, তাই না? যেমন এখন যদি কেউ এরকম করে যে 2 নাম্বার সমীকরণ আর 3 নাম্বার সমীকরণ আমি সমাধান করলাম, তাহলে কিন্তু হবে না। কারণ 2 আর 3 সমীকরণ যদি তুমি সমাধান করো তবে যেই স্থানাঙ্কটা আসবে, যেই বিন্দুর, সেই বিন্দুটা তো এই চতুর্ভুজের না, সেটা বাইরে কোথাও একটা মিট করবে তারা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝছো কেন আমাদের চিত্রটা মাস্ট। আগে আমার চিত্রটা ভালোভাবে আঁকতে হবে, আর অবশ্যই পাশে এভাবে দেবা যে 1 নাম্বার সমীকরণ কোনটা, 2 কোনটা, 3 কোনটা 4, আর এভাবে 4টা স্থানাঙ্ক দেবা যাতে বুঝতে পারো যে কোন বিন্দুর স্থানাঙ্ক কত হয়। নামকরণ কিন্তু করতে হবে এ বি সি ডি। ঠিক আছে, অথবা যে কোনো ইচ্ছে তোমার নামকরণ করা লাগবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তারপরে এ আর সি, যখন তুমি এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানবা তুমি এসি কর্ণের সমীকরণ বের করবা। আবার তুমি বি আর ডি এই দুইটা স্থানাঙ্ক জানলে বিডি কর্ণের সমীকরণ বের করবা। খুবই সহজ, এটা নিজেরা করবা, গাইডের সাথে মিলাবা। ঠিক আছে, বা এই যে 14 পরে কত আছে? 15, 15 সে রাজশাহী বোর্ড, এটা আরো সহজ, এখানে তেমন কিছুই নাই। এখানে দেখো 4টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, বলছে যে এই বিন্দুগামী সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তার মানে তোমার এখানে ঢাল বের করতে হবে, এই দুইটা ঢাল তো বের করতে পারবা, তারপরে এই যে থিটার মানটা বের করতে হবে, তাই না? আমরা জানি এম সমান সমান ট্যান থিটা সমান সমান উপরে কোটির পরিবর্তন, তার মানে -9 ডিভাইডেড বাই ভুজের পরিবর্তন, তার মানে -3। ঠিক আছে, করলে হবে কত? 3। তাহলে ট্যান থিটার মান যদি 3 হয় তাহলে থিটা সমান সমান কত? ট্যান ইনভার্স 3, যার ভ্যালু হয় সম্ভবত 71.56 ডিগ্রি। আমার মুখস্থ হয়ে গেছে মেবি করতে করতে। ঠিক আছে, এটাই করে দেখাতে হবে। তাহলে এক্স অক্ষের এটা কি ধনাত্মক দিকের সাথে একটা সূক্ষ্মকোণ উৎপন্ন করতেছে, তাই না? 90 ডিগ্রি থেকে কম একটা কোণ মানে সূক্ষ্মকোণ। খ নাম্বারে কি আছে দেখাও যে এবিসিডি চতুর্ভুজটা একটা ট্রাপেজিয়াম। ট্রাপেজিয়াম কিভাবে দেখাবা? ট্রাপেজিয়াম কেমন হয়? মনে করো একটা জাস্ট এক জোড়া বাহু সমান্তরাল হয়। ঠিক আছে, এই বাহু আর এই বাহুটা সমান্তরাল হবে, বাট এইটা আর এটা কিন্তু সমান্তরাল হবে না। তো কিভাবে দেখাবা? তুমি প্রথমে এই যে বিন্দুগুলো ঠিকভাবে বসাবা, চিত্রটা আঁকবা, চিত্র আঁকার পরে দেখাবা, তুমি তো নিজে বুঝবা চিত্র দেখা যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল। তাহলে তুমি এই বাহুর মানে এই যে রেখাটা, এই রেখার সমীকরণ নির্ণয় করবা, মানে এই রেখার ঢাল নির্ণয় করবা, আবার এই রেখারও ঢাল নির্ণয় করবা। ঠিক আছে, ঢাল সমান হবে, ঢাল যখনই সমান হবে আবার এই রেখাটারও মনে করো তুমি ঢাল বের করবা, এইটারও ঢাল বের করবা। ঠিক আছে, তারপর বলবা যে এই রেখা আর এই রেখায় সরল রেখা দুইটার ঢাল যেহেতু সমান তার মানে এরা পরস্পরের সমান্তরাল, কিন্তু এই সরল রেখা আর এই সরলরেখার কিন্তু ঢাল অসমান, অর্থাৎ এরা পরস্পরের সমান্তরাল নয়। আমরা জানি যেই চতুর্ভুজের একজোড়া বাহু পরস্পরের সমান্তরাল সেটি একটি ট্রাপিজিয়াম ক্ষেত্র, অর্থাৎ এই চতুর্ভুজটি একটি ট্রাপিজিয়াম। ঠিক আছে, এই ব্যাখ্যাটা দেবে একদম ফার্স্ট সৃজনশীল মেবি এরকম একটা ছিল। গ দেখো গতকালকের ক্লাসে এবিসিডি চতুর্ভুজের যেই অংশ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, আবার সেম। ঠিক আছে, তুমি চতুর্ভুজটা আঁকবা, এই মনে করো এক্স অক্ষ, এই ওয়াই অক্ষ। ঠিক আছে, এই মনে করো এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন এর মধ্যে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে কতটুকু? এই যে এতটুকু, এই পার্টটা। তাহলে এই পার্টটা তুমি ক্ষেত্রফল বের করতে তোমার কি লাগবে? তোমার লাগবে ভাই এই স্থানাঙ্কগুলো, এই স্থানাঙ্ক লাগবে, এইটা লাগবে, এইটা লাগবে, আর এইটা লাগবে। তার মধ্যে এইটা অলরেডি দেওয়াও থাকবে তোমার। ঠিক আছে, জাস্ট এইটা বের করবা কিভাবে? এটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে এখানে কোটির মানটা 0, আর এটা যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত তার মানে এখানে ভুজের মানটা 0। বুঝতে পারছো? এই যে 0 কোথায় বসাবা? তুমি এই যে সরলরেখাটার দিকে তাকাও, এই সরলরেখার সমীকরণ নির্ণয় করবা, তারপর সেখানে এখানে 0 বসাবা।
আবার এই যে এই বিন্দুটা যেহেতু এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই সরলরেখার সমীকরণটা আমার নির্ণয় করতে হবে, সেইখানে কোটির মান শূন্য বসাইয়া এই বিন্দুর ভুজটা বের করতে হবে। এটা তো শূন্য শূন্য মূল বিন্দু, তারপর ক্ষেত্রফল নির্ণয়। আশা করি আমি যে সিকোয়েন্সে তোমার সব কিছু বলতেছি একটু ফাস্ট বলতেছি, বাট তুমি সবকিছু এখন বোঝার কথা। 16 নাম্বার দেখো, আমি জাস্ট কথা বলতেছি কিন্তু আর কিছু না, আমি কিন্তু একটাও করতেছি না। এই বিন্দুগামী আবার ঢাল, এটা তুমি পারবা, এই এই জিনিস আমি দেখাবো না, এটা তুমি এখন মুখস্থ গেস করতে করতে। তারপর দেখো তো ক্ষতে কি বলছে, বিন্দুটি পি ও কিউ বিন্দু থেকে এই দেখছো সমদূরবর্তী, তার মানে তোমার এই যে টিপি সমান সমান টি কিউ, এটা দেখাইতে থাকবা, তারপর এটা প্রমাণ হয়ে যাবে। পি কিউ আর এর চতুর্ভুজের ক্ষেত্রফল পি কিউ আর এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে, তার মানে তুমি পি কিউ আর এস এর ক্ষেত্রফল বের করবা, তারপর পি কিউ আর এর ক্ষেত্রফল বের করবা, তারপর দেখাবা যে এই যে এখানে যে ক্ষেত্রফলটা হবে সেটা পি কিউ আর এর ক্ষেত্রফলের দ্বিগুণ হবে, ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান 2 গুণ এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলেই তোমার এই যে একটা অজানা রাশি আছে এখানে দেখো এইচ, এই যে এইচ এর ভ্যালুটা তখন বের হয়ে যাবে। আশা করি এটা এগুলো সমস্যার কথা না, ঠিক আছে। নাকি করাই দেবো এই অঙ্কটা? এটা করাবো না, তুমি নিজে করে গাইড থেকে মিলাবা। তারপর 16 নাম্বার, আচ্ছা 16 নাম্বার তো করাই দিছি, মানে বলছি আর কি। 17 নাম্বারটা আরো সহজ। 17 নাম্বার কি আছে, আমি 18 নাম্বার আমি জাস্ট দেখবো যে এটাই মনে করো আজকে লাস্ট, ঠিক আছে। এটা তো একটু অস্পষ্ট লাগতেছে। দেখো তোমার এই দুইটা বিন্দু, তার মধ্যে আবার আর হলো একটা অজানা রাশি, বিন্দুগামী রেখার ঢাল 2 হলে আর এর মান নির্ণয় করো। এটা তোমরা করতে পারবা, ঠিক আছে। রেখার ঢাল কত বলে দিচ্ছে 2 না, তার মানে তুমি এভাবে লিখতে পারো যে কোটির পরিবর্তন, দেখো এইটার মাইনাস আর স্কোয়ার প্লাস 2, কোটির পরিবর্তন ভাগ ভুজের পরিবর্তন, মানে 6 দিয়ে 5 বিয়োগ করলে কত 1 সমান সমান 2, ঢালে 2 বলে দিছে, তাহলে মাইনাস আর স্কোয়ার প্লাস এইটার প্লাস 2 ইকুয়ালস টু 2, তাহলে 2 দিয়ে কাটা, তাহলে আর স্কোয়ার মাইনাস এইটার সমান সমান 0। তাহলে আর এর ভ্যালু কত হয়, এটা তুমি সমীকরণটা সমাধান করবা, তাহলে দেখবা আর এর ভ্যালু আসে এভাবে আর ইন্টু আর মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে আর এর ভ্যালু আসবে হয় 0, আর নাইলে আর এর ভ্যালু আসবে প্লাস 8, ঠিক আছে। আর এর এই যে দুইটা ভ্যালু, আশা করি বুঝতে কোনো সমস্যা হয় না তোমার। চতুর্ভুজের প্রকৃতি কেমন, দেখো তোমার স্থানাঙ্কগুলো সব বইলা প্রকৃতি তুমি বের করতে পারবা। চতুর্ভুজের যে অংশ, এবার কিন্তু প্রথম চতুর্ভাগে বলছে তার ক্ষেত্রফল পারবা আগের মতো। তারপর দেখো 17 নম্বর আমাদের শেষ। 18 নম্বরগুলো কি কি আছে একটু লক্ষ্য করো। প্রথমে আমার বলছে যে 4x প্লাস মাইনাস 3y প্লাস, আচ্ছা এটা সরলরেখার সমীকরণ দেওয়া, আরেকটা সরলরেখার সমীকরণ দেওয়া, বাট এখানে আর আছে, মানে অজানা একটা রাশি আছে। রেখাটি বলছে 2,1 বিন্দুগামী। তা দেখো যখন এই একটা শর্ত দিয়ে দিস তোমার, এই আর এর কিন্তু তুমি ভ্যালু বের করতে পারবা, খেয়াল করো। এটা আমি একটু বুঝাই দিই। 2 নম্বর সমীকরণের 3x প্লাস আর ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এগুলো কিছু সরলরেখা। এই সরলরেখাটা বলছে কি 2,1 বিন্দুগামী, মানে এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, অর্থাৎ অবশ্যই এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। তাহলে তুমি সিম্পলি এক্স এর জায়গায় 2 বসাবা, আর ওয়াই এর জায়গায় 1 বসাবা। তাহলে দেখো এক্স এর জায়গায় 2 বসালে 3 দুগুণে 6 যোগ আর এর জায়গায় আবার কিছু বসাতে যাই না, আর এর ভ্যালুই আমরা বের করতেছি এখন। আর ওয়াই এর জায়গায় কত বসাবো 1, তার মানে আর অক্ষে আর প্লাস 1 ইকুয়ালস টু 0। দেখো তো তাহলে আর এর ভ্যালু কত আসে, আর সমান সমান -7, কত ইজি। তাহলে এখানে তুমি আর এর জায়গায় -7 বসাইলে সমীকরণটা কেমন হয়, 3x মাইনাস 7y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণ হবে, ঠিক আছে। এটা তোমার ডিরেক্টলি না বললে একটু মানে ঘুরাইয়া বলছে, তো এইভাবে তোমার বের করতে হবে যে 2 নম্বর সরলরেখার সমীকরণটা এইটা। তারপর বলছে কি দেখো এই যে এই একটা সরলরেখা দিয়েছে, বলছে y অক্ষের ছেদক কত, তাহলে এটারে আদর্শ সমীকরণে নিতে হবে যে 2y সমান সমান -6x মাইনাস 24, তারপরে y সমান সমান কত -3x মাইনাস 12, তাহলে y অক্ষের ছেদক কত -12, যদি ঢাল বলতো তাহলে -3, তাই না। তারপর দেখো 1 নম্বর সরলরেখা অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ, অক্ষদ্বয় মানে কি x অক্ষ আর y অক্ষ, তাহলে 1 নম্বর সরলরেখাটা কেমন হবে আনুমানিক, কি মনে হয় তোমার? 1 নম্বর সরলরেখাটা সাপোজ তোমার, আচ্ছা এটা ঢাল পজিটিভ হবে, আচ্ছা দাঁড়াও এটা তো ব্যাখ্যা হয়ে গেল। লক্ষ্য করো 1 নম্বর সরলরেখাটা এই মনে করো, ঠিক আছে। তাহলে এটা দেখতেছো একটা ত্রিভুজ ফর্ম করছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে, তাহলে তোমার এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে, আর এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এটা অলরেডি তুমি জানো 0 0, এইটা তুমি বের করতে পারবা যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত, এটাও তুমি বের করতে পারবা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কোন সমীকরণে এগুলো বসাবা, ওই যে এই সরলরেখার যে সমীকরণটা দেওয়া আছে তোমার, এই যে 4x মাইনাস 3y প্লাস 30 সমান সমান 0, যখন তুমি এক্স এর ভ্যালু 0 বসাবা তখন তোমার এই ভ্যালুটা বের হয়ে যাবে, মানে এই স্থানাঙ্কটা বের হয়ে যাবে। আবার যখন তুমি ওয়াই এর ভ্যালু 0 বসাবা
তখন তোমার এই স্থানাঙ্কটা বের হয়ে যাবে, ঠিক আছে। তারপর জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করবা। গতে কি বলছে, একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 নংয়ে উল্লেখিত রেখার সমান্তরাল। দেখো 2 নংয়ে যে সরলরেখাটা আছে সেটা কি এরকম না, এখন এইটার সমান্তরাল যদি হয়, এটা কিন্তু একটা ভালো প্রশ্ন ভাই, একটু লক্ষ্য করো তোমরা সবাই, তাহলে সবাই একটু মাথা কাটানো মার্কা প্রশ্ন, ঠিক আছে, একটু লক্ষ্য করো, আমরা একটু লক্ষ্য করি। 2 নম্বর যে সরলরেখার সমীকরণ সেটা আমরা প্রথমেই বের করে ফেলাইছি, এজন্য এখান থেকে আমরা কিন্তু ঢালটা বের করতে পারি, তাই না। দেখো তো 7y সমান সমান 3x প্লাস 1 লিখতে পারি কিনা, আমরা পারি। তাহলে y সমান সমান x 3 ডিভাইডেড বাই 7 প্লাস 1 ডিভাইডেড বাই 7, তার মানে আমার ঢালের মান কত, 3/7। এখন বলছে 2 নংয়ে উল্লেখিত বা বর্ণিত রেখার সমান্তরাল, যেহেতু সমান্তরাল তার মানে ঢাল কিন্তু সেম হবে, ঠিক আছে, এবং -5,3 বিন্দু দিয়ে যায়। মানে ওই যে সরলরেখাটার কথা আমরা এখন বলতেছি, সেই সরলরেখাটা, আচ্ছা আমরা আগে আদর্শ রূপটা লিখি, y সমান সমান mx প্লাস c লিখলাম। আচ্ছা এখন এদিকে m এর মানটা 2 নম্বর যে সমীকরণটা ছিল সেই সমীকরণের ঢালের সমান, তার মানে আমি কিন্তু ঢালের জায়গায় লিখতে পারি 3/7, পারি কিনা, প্লাস c। আবার একটা কথা বলছে এখানে যে এই বিন্দু দিয়ে যায়, এই যে সরলরেখাটা পাবো আমরা, এই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাবে, -5,3 বিন্দু দিয়ে যাবে, তার মানে এই বিন্দু দ্বারা এই সরলরেখার যে সমীকরণটা সেটা সিদ্ধ হবে, ঠিক আছে। তাহলে তুমি x এর জায়গায় -5 বসাবা, y এর জায়গায় 3 বসাবা, তাহলে কত হয়, y এর জায়গায় 3 সমান সমান, আচ্ছা x এর জায়গায় কত, -5, তার মানে 3 × 5 = 15, প্লাস মাইনাসে -15 ডিভাইডেড বাই 7 প্লাস কত c। তাহলে এখন আমার c এর ভ্যালুটা কিন্তু বের হয়ে যাবে, হিসাব করো, c সমান সমান 3 যোগ 15 ডিভাইডেড বাই 7 সমান সমান c। তাহলে এটা যোগটা একটু কইরা দেখো, ঠিক আছে, 3 7 কত, 21, 21 আর 15 কত, 36, তার মানে 36 ডিভাইডেড বাই 7 হলো c এর ভ্যালু। তাহলে তোমরা এখন দেখো প্রাইমারি আমাদের যে সমীকরণটা, আদর্শ সমীকরণ, এই যে y সমান সমান mx প্লাস c, তার m এর মানটা আমি কিন্তু পাইয়ে গেছিলাম আগেই, এখন সেইখানে এই বিন্দুটা বসানোর পরে আমার c এর ভ্যালুটাও বের হয়ে গেছে। তাহলে আমাদের সরলরেখার সমীকরণটা কি হবে, দেখো আমি এখানে লিখি y সমান সমান m এর জায়গায় বসাবা 3/7, তারপর x, আর c এর জায়গায় কত বসাবা, এই যে 36/7 প্লাস 36 ডিভাইডেড বাই 7। আমি আশা করবো তোমার এই প্রশ্নটা কিন্তু খুবই ট্রিকি, মানে আমার খুব পছন্দ হয়েছে এই প্রশ্নটা, এই টাইপের প্রশ্ন আমি আসলে দেখি নাই। তোমরা এগুলো প্লিজ এই অঙ্কটা প্র্যাকটিস করবা নিজেরা, প্লিজ, ঠিক আছে। বলছে কি, আমার এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, যেটা কি, যেটা 2 নংয়ে যে সমীকরণটা আমার দেওয়া ছিল সেই সমীকরণের সমান্তরাল। তাহলে তার জন্য আমার আগে 2 নাম্বার সমীকরণটা যেটা দেওয়া ছিল সেটা ভালোভাবে লিখতে হবে, ঠিক আছে। সেটা আমরা এই প্রপারলি এখানে লিখছি। কিভাবে লিখছি, কারণ তোমার ঠিকভাবে এটা দেওয়া ছিল না, এখানে আর দেওয়া ছিল, আর একটা শর্ত দেওয়া ছিল যেটা 2,1 বিন্দুগামী, তাহলে সেই বিন্দুটা আমি যখন বসাই দিছি তখন আর এর ভ্যালু বের হয়ে গেছে, সেই আর এর ভ্যালুটা আমরা এই নর্মাল সমীকরণে বসাই দিছি, তার ফলে সমীকরণটার চেহারা এরকম হয়েছে। এই হলো কি আমাদের 2 নম্বর সরলরেখার সমীকরণ। এখন এখান থেকে আমি বুঝতে পারতেছি আমার ঢাল কত হবে, ঢাল হবে এই যে আমি আদর্শ রূপে নিছি, ঢাল হবে 3/7। তাহলে এই যে সরলরেখার সমীকরণটা আমরা এখন নির্ণয় করব সেটা ঢালও হবে 3/7। তাহলে m এর মান বের হয়ে গেল, এখন c এর মান লাগবে, কিভাবে বের করবা, তোমার যেহেতু বলে দিয়েছে এই বিন্দুর ভিতর দিয়ে যাবে এই সরলরেখাটা, তাইলে তুমি অবশ্যই এই বিন্দু দ্বারা এই সরলরেখার সমীকরণকে সিদ্ধ করতে পারো। এর ফলে তুমি x এর জায়গায় -5 বসাইছো আর y এর জায়গায় 3 বসাইছো, ফলে কি x আর y এর জায়গায় সংখ্যা বসাইছো, m এর মানও তুমি জানতা, সো c এর ভ্যালুটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে গেছে। এরপরে তুমি জাস্ট y সমান সমান mx প্লাস c, m এর মান বসাইছো, c এর মানটা বসাইছো। আশা করি বুঝতে পারছো তোমরা। দেখলে আমি যখন ভাবছি যে আসলে কঠিন কিছু নাই বা নতুন কিছু নাই, সে সময় নতুন একটা জিনিস আমরা পাইলাম, এই জন্যই করাইতেছি আমি। এ ও সি বিন্দুগামী সরলরেখার ঢাল এ আর সি, এটা তোমরা পারবা। এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল, এটাও তোমরা পারবা। পি বিন্দু থেকে এ ও সি বিন্দু, আচ্ছা এটা তোমরা এই সৃজনশীলটা পুরোই তোমরা পারবা। 21 নম্বরটার দিকে তাকাও, এসি রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। হ্যাঁ, তুমি ঢাল বের করবা, তারপর থিটার মানটা বের করবা, তারপর দেখাবা যে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। অথবা এমনও হতে পারতো তুমি ডিরেক্টলি তুমি শুধুমাত্র ঢালটা বের করবা। আমরা জানি যে ঢাল যখন পজিটিভ হয় তখন কিন্তু সেই সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। আবার ক্ষতে কি বলছে দেখো, এবি রেখা ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করলে সিপি এর মান নির্ণয় করো। এবি রেখা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে পি বিন্দু, সেই পি বিন্দুর স্থানাঙ্ক আমার আগে বের করা লাগবে। আচ্ছা, সিপি এর মান নির্ণয় করো। সি কি? সি তো একটা বিন্দু,
তাহলে সিপি এর মান বলতে বুঝিতেছি সিপি রেখার দৈর্ঘ্য বের করতে বলবে, তাই না? সি বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি জানি, আমার পি বিন্দুর স্থানাঙ্কটাও জানা লাগবে। পি বিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করবো? যেহেতু ওয়াই অক্ষকে পি বিন্দুতে ছেদ করছে, তার মানে এখানে আমার ভুজের মানটা 0, তাহলে এই কোটির মানটা আমার বের করা লাগবে, তাই না? সেটা ওই যে যেহেতু খেয়াল করো, এই এবি রেখার সমীকরণ আগে তুমি বের করবা, এবি সরল রেখার সমীকরণ বের করবা। তারপরে যেহেতু এই এবি রেখাই পি বিন্দুকে ছেদ করছে, তার মানে এবি রেখারই কিন্তু উপরে একটা বিন্দু লিখে পি, তার মানে পি বিন্দুর স্থানাঙ্ক এবি রেখার সমীকরণকে সিদ্ধ করবে। তাইলে তুমি এই যে পি বিন্দুর এই যে ভুজের মানটা 0 সেটা এবি রেখার সমীকরণে বসাবা, তাহলেই কোটির মানটা বের হয়ে যাবে, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারবা। পি বিন্দুর স্থানাঙ্ক জানলে আবার সি বিন্দুর স্থানাঙ্ক যদি তোমার দেওয়া আছে, তাহলে তুমি এই যে সিপি রেখার দৈর্ঘ্যটাও নির্ণয় করতে পারবা, সহজ। তারপরে গ নাম্বার এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অনেকগুলো করাইছি, অমুক চতুর্ভুজের ক্ষেত্রফল অমুকের ক্ষেত্রফলের 4 গুণ হলে কে এর মান নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, মডুলাসটা যখন সরাবা প্লাস মাইনাস যেতে ভুলো না, তাইলেই ঠিক আছে, তোমার অঙ্কে কোনো সমস্যা হবে না। 22 নাম্বার কি? আচ্ছা, এটাই আমাদের আজকে লাস্ট, ঠিক আছে, একদম প্রমিস তোমাদের সাথে। ক আর বিন্দুগামী, আর এর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে 3 ঢাল বিশিষ্ট, ঢালও জানি আবার একটা বিন্দু জানি, তাহলে আমরা সরলরেখা সমীকরণ বের করতে পারবো কোন সূত্রের মাধ্যমে? যে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। কত কি বলছে? পি আর কিউ এস কর্ণদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে তোমার পি আর কত আর, দেখো এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, তাহলে আমরা পি আর কর্ণের, খেয়াল করো, পি আর এবং কিউএস এই কর্ণ দুইটার, পি আর এবং কিউএস কর্ণ দুইটার ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে অনেকটা কি এরকম না, এই মনে করো পি কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস, তাহলে এই পি আর হলো একটা কর্ণ, কিউএস হলো আরেকটা কর্ণ, তাহলে এই পি আর কর্ণ আর হলো কিউএস কর্ণ। যেহেতু আমার 4টা বিন্দুর স্থানাঙ্ক সবকিছু আমি জানি, তাহলে পি আর কর্ণের সমীকরণ আমি বের করতে পারবো কিনা বলো? আমি কিন্তু পি আর এর সমীকরণ বের করতে পারবো। অনেকে প্রশ্ন করতে পারে, ভাইয়া আচ্ছা আমি টিকটক করাইছি, এরকম করলে কি হবে না? পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, আর বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে ওই যে আমরা রম্বসের অঙ্কটার ক্ষেত্রে যেভাবে করছিলাম, যে এরকম না, x1 এটা মনে করো y1, এটা x2 এটা y2, তাহলে এই বিন্দুর ভাইয়া যে স্থানাঙ্কটা সেটা তো এরকম হওয়ার কথা, যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কমা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। ভাইয়া এরকম হবে কোনো গ্যারেন্টি নাই, তোমার এখানে বলে না যে বিন্দুগুলা বলছে শুধুমাত্র একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু। এখন চতুর্ভুজ যে তোমার আয়ত হবে অথবা সামান্তরিক হবে অথবা রম্বস হবে অথবা বর্গ হবে, এরকম কোনো গ্যারেন্টি নেই। এটা যে কোনো চতুর্ভুজ হতে পারে, এরকম একটা চতুর্ভুজ হইলো, এরকম একটা চতুর্ভুজ হইলো, তাহলে হবে? এটা নিয়ম মানবে বলো? মানবে। এটা কখন হইতো? যদি স্পেশাল টাইপের চতুর্ভুজগুলো হইতো, তখন আমরা বলতে পারতাম। এখন এত তো ঠেকা পড়ে নাই, তুমি 4টা বাহুর দৈর্ঘ্য বের করে আবার দেখাইতে যাবা যে এটা একটা রম্বস বা এটা একটা চতুর্ভুজ, মানে অন্য রকমের চতুর্ভুজ, তাই না? এটা সিম্পলি কিভাবে করতে হবে আমরা জানি, এই যে বিন্দুটা আমি দেখতে পেতেছি এইটা পি আর রেখা আর কিউএস রেখা, এই দুইটা রেখার ছেদবিন্দু, তাই না? তার মানে এই বিন্দুটা পি আর রেখার উপরে অবস্থিত, কিউএস রেখার উপরে অবস্থিত। তার মানে আমরা সিম্পলি কি করবো? আমরা পি আর রেখার সমীকরণটা নির্ণয় করবো আগে, তারপরে কিউএস রেখার সমীকরণ নির্ণয় করব, তারপর এই পি আর আর কিউএস রেখার আমরা সমাধান করব। সমাধান করলেই এই বিন্দুটার স্থানাঙ্ক বের হয়ে যাবে। তোমাদের কারো কোনো প্রশ্ন আশা করি নাই এখানে। গ নাম্বার কি? এই চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে। আচ্ছা, এই টাইপের আমরা অনেকগুলো করছি, তাহলে আমরা মোটামুটি মানে অঙ্কগুলো করতে একটু সময় লাগে। তো আশা করি তোমরা ফুল মনোযোগ দিয়ে ফুল ক্লাসটা করছো এবং তোমাদের সবার ক্লাসটা খুব ভালো লাগছে। তো যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করো, কেমন লাগছে জানাইও কমেন্টে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তাহলে সবাই ভালো থাকো, অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।